দ্বিতীয় পরিচ্ছেদ হাজারীবাগ, পৃষ্ঠা ৬১। হাজারীবাগ শহরে কোনো রেলওয়ে স্টেশন নাই। ৪০ মাইল দূরে অবস্থিত হাজারীবাগ রোড স্টেশনে নামিয়া বাসে করিয়া হাজারীবাগ যাইতে হয়। আমি ইতিপূর্বে বাড়ি হইতে বেশি দূরে এতটা কখনো যাই নাই। সাহেবগঞ্জ স্টেশনে গয়াগামী একটি ট্রেনে আমাকে চড়াইয়া কাকাবাবু যখন চলিয়া গেলেন, তখন মনে মনে আমি যেন অকুল পাথারে পড়িলাম। বলা বাহুল্য, টিকিট ছিল 3rd ক্লাসে। লটবহর লইয়া বহু অবাঙালি ছিল সে কামরায়। একটি বিহারী বৃদ্ধাই আমাকে বসিতে জায়গা দিলেন। বলিলেন, খোকাবাবু, আবো জাগখা ছে। জাগখা মানে জায়গা। আমার সঙ্গে একটু তোরঙ্গ ও বিছানা ছিল, সেগুলিরও ব্যবস্থা বৃদ্ধাই করিলেন। বেঞ্চের তলায় ঘুষাইয়া দিলেন। ট্রেন যতক্ষণ চলিয়াছিল ততক্ষণ বৃদ্ধা ঢুলিয়াছিলেন। গয়া স্টেশনে যখন ট্রেন পৌঁছিল, তখন ব্যাকুলভাবে তাহাকে জিজ্ঞাসা করিলাম, হাজারীবাগের ট্রেন কোথায় মিলবে? যে কুলিটি আমার মালপত্র নামাইতে আসিল, বৃদ্ধা তাহাকেই আদেশ দিলেন, বুত্রুকে মানে খোকাকে হাজারীবাগের ট্রেনে একটা ভালো জায়গায় চড়াইয়া দাও। হাজারীবাগের ট্রেনে সত্যিই একটা ভালো জায়গা আমি পাইয়াছিলাম, কোণের দিকে জানলার ধারে। ট্রেন কিছুক্ষণ দাঁড়াইয়া রহিল। আমি সেই সময় গয়ার কয়েকটি প্যাঁড়া লুচি সহযোগে উদরস্থ করিয়া ফেলিলাম। গাড়িটি প্রথমে যাত্রীতে ভরিয়া গেল। মনে হইল বেশিরভাগ যাত্রী সাঁওতাল জাতীয়। একজনের কাঁধে একটি মাদলও ছিল মনে পড়িতেছে। ট্রেন ছাড়িয়া দিল এবং ট্রেনের দোলানিতে কিছুক্ষণ পরে আমার ঘুম আসিল। আমি জানলার উপর মাথা রাখিয়া ঘুমাইয়া পড়িলাম। বাহিরে বেশ কনকনে ঠান্ডা, বেশ জোরে একটা হাওয়া বহিতেছিল। আমি আমার র্যাপারটা কানে জড়াইয়া লইলাম। যখন ঘুম ভাঙিল তখন দেখি সকাল হইয়াছে। দূরে দূরে পাহাড় দেখা যাইতেছে। অনুভব করিলাম ডান দিকের কানের কাছটা বেশ ভারী হইয়া আছে, কিন্তু সেদিকে তখন আর বেশিক্ষণ মন দিতে পারিলাম না, কারণ কয়েক মিনিট পরই হাজারীবাগ রোড স্টেশনে গাড়ি থামিল। ট্রেন বেশিক্ষণ দাঁড়াইল না। কুলি ডাকিয়া জিনিসপত্র লইয়া হুড়মুড় করিয়া নামিয়া পড়িলাম। অনেকেই নামিলেন। হাজারীবাগ রোড স্টেশন তখন খুব বড় স্টেশন ছিল না। আমাদের সাহেবগঞ্জ স্টেশনের তুলনায় নগণ্য মনে হইল। খোঁজ করিলাম মোটর কোথায় পাওয়া যাইবে। একজন বলিলেন, এখানে দিকবাবুর লাল মোটর পাবেন, ওরাই এখানকার ভালো মোটর কোম্পানি। স্টেশনের বাহিরে গিয়া সত্যিই একটি লাল রঙের মোটর গাড়ি দেখিলাম। সেখানে গিয়া ড্রাইভারকে বলিলাম আমি সেন্ট কলম্বাস কলেজে যাইব। সঙ্গে সঙ্গে তিনি টিকিটের ব্যবস্থা করিয়া দিলেন। আমার মালপত্র গাড়ির মাথায় চাপানো হইল। পৃষ্ঠা ৬২। টিকিট কিনিয়া আমি মোটরের ভিতর গিয়া একটি সিট অধিকার করিলাম। দেখিলাম গাড়িতে 2-1 মিশনারি সাহেবও উঠিয়াছেন, অনেক বাঙালিও। আমি গায়ে পড়িয়া কাহারও সহিত আলাপ করিতে পারি না। সমস্ত পথটাই চুপ করিয়া রহিলাম। বিকালে প্রায় সন্ধ্যার কাছাকাছি সেন্ট কলম্বাস কলেজের সামনে গাড়ি দাঁড়াইল। আমি নামিলাম। মিশনারি সাহেবটিও নামিলেন। শুধু নামিলেন না, তিনিও কলেজের গেট দিয়া ভিতরে ঢুকিলেন। আমিও ঢুকিলাম। হঠাৎ তিনি ফিরিয়া প্রশ্ন করিলেন, আর ইউ এ নিউ স্টুডেন্ট? বলিলাম, ইয়েস। তিনি বলিলেন, কাম উইথ মি। তাহার হাতে আমার পরিচয়পত্রটি দিলাম। তিনি আমাকে সঙ্গে করিয়া অফিসে লইয়া গেলেন। নর্থ ব্লকের নিচের তলায় আমার ঘর ঠিক করাই ছিল, সেখানেই আমি ঢুকিয়া পড়িলাম। সেন্ট কলম্বাস কলেজ হোস্টেলে প্রত্যেকটি ঘরে একজন ছাত্র থাকে। সব রুমই সিঙ্গল সিটেড। প্রত্যেক ঘরে একটি নম্বর। আমার ঘরের নম্বরটি ভুলিয়া গিয়াছি। কানে ঠান্ডা লাগিয়াছিল। রাতে কান কটকট করিতে লাগিল। বাবা আমার সঙ্গে একটা ছোট প্রাইমার স্টোভ দিয়াছিলেন। সেরকম স্টোভ আজকাল পাওয়া যায় না। ছোট একটি বাক্সে প্যাক করা থাকিত। সেই স্টোভটি বার করিয়া জল গরম করিলাম। একটি পুরানো কাপড় ছিঁড়িয়া ন্যাকড়া করিয়া কানের গোড়ায় সেঁক দিবার আয়োজন করিতে লাগিলাম। ঘরে আলো ছিল না, কারণ যদিও ঘরে ইলেকট্রিক আলোর ব্যবস্থা ছিল, কিন্তু ঠিক 11টার সময় আলো নিভিয়া যাইত। স্টোভের আলোতেই বসিয়া কানে সেঁক দিতেছিলাম। হঠাৎ আমার বন্ধ দুয়ারে টুকটুক করিয়া শব্দ হইল। কবাট খুলিয়া দেখিতে পাইলাম সেই সাহেবটি দাঁড়াইয়া আছেন, যিনি আমার ভর্তির ব্যবস্থা করিয়া দিলেন। পরে জানিয়াছিলাম ইহার নাম রেভারেন্ড কেনেডি। ইনি কলেজের অধ্যক্ষ এবং নর্থ ব্লকের সুপারিনটেন্ডেন্ট।
স্টোভের শব্দ পাইয়া কপাটে টোকা দিয়াছেন। কি ব্যাপার, স্টোভ জ্বেলেছ কেন? কান ব্যথা করছে, সেঁক দিচ্ছি তাই। ও আইসি। পকেট হইতে টর্চ বাহির করিয়া আমার কানটা দেখিলেন। তারপর নিজের ঘর হইতে অ্যাসপিরিন জাতীয় কি একটা বড়ি আনিয়া আমাকে খাওয়াইয়া দিলেন। নিজের ঘর হইতে একটি মোমবাতি আনিয়া সেটি জ্বালিলেন। তারপর নিজেই বসিয়া আমার কানে সেঁক দিলেন অনেকক্ষণ। আমাকে ঘুম পাড়াইয়া তবে তিনি গেলেন। পরদিন অতি ভোরেই হোস্টেলের ডাক্তার আশুবাবু হাসিয়া হাজির। বলিলেন, কেনেডি সাহেবের আর্জেন্ট কলের তাড়ায় এই সকালে আসতে হলো আমাকে। কি হয়েছে তোমার? বলিলাম, কানে ব্যথা হয়েছে। পৃষ্ঠা 63। সঙ্গে সঙ্গে ঔষধের ব্যবস্থা হইয়া গেল। নতুন জায়গা, নতুন পরিবেশ, মিশনারি রেসিডেন্সিয়াল কলেজ, কায়দা কানুন অনেক রকম। প্রত্যহ ভোরে 5টার সময় এবং রাত্রে 9টার সময় রোল কল হয়। রাত্রে রোল কলের পর কেহ কাহারও ঘরে যাইতে পারে না। রাত্রে 11টার সময় ইলেকট্রিক আলো নিভিয়া যায়। কলেজেরই ডায়নামো। আলোর জন্য শহরের উপর নির্ভর করিতে হয় না। কলেজের 3টি ব্লক, প্রত্যেক ব্লকেই একতলা দোতলা আছে। নর্থ ব্লক, সাউথ ব্লক এবং কিংস ব্লক ছাড়া আরেকটি ব্লক আছে, সেটির নাম অ্যানেক্স। কোনো ছাত্র অসুস্থ হইয়া পড়িলে সেখানে গিয়া থাকিত। হোস্টেলের সামনেই রাস্তা, তাহার পরই খেলিবার প্রকাণ্ড মাঠ, চারিদিকে পাহাড়। দূরে যে পাহাড়টি দেখা যাইত সেটির নাম ছিল কেনেডি পাহাড়। চারদিক খোলা একটা উন্মুক্ত পরিবেশের মধ্যে সেন্ট কলম্বাস কলেজ। কলেজে মিশনারি সাহেব অধ্যাপক ছিলেন কেনেডি, স্টিভেনসন এবং উইন্টার। ফরেস্টার সাহেব ছিলেন তখন মিশনের সর্বময় কর্তা। আগে অঙ্কের অধ্যাপক ছিলেন তিনি। আমি যখন গিয়াছিলাম তখন অঙ্কের অধ্যাপক ছিলেন চারুচন্দ্র রায়চৌধুরী। বাংলা তিনি পড়াইতেন। কেমিস্ট্রি পড়াইতেন হেমচন্দ্র মুখোপাধ্যায়। ভূদেববাবুর আত্মীয় ছিলেন উনি। ইনিও বিএ ক্লাসে বাংলা পড়াইতেন। আমাদের বটানির অধ্যাপক ছিলেন মিস্টার ডি.কে. রায়, একজন বাঙালি ইন্ডিয়ান খ্রিস্টান, বিবাহ করেন নাই। হাতে সর্বদা একটি সিগার থাকিত। অনেকে বলাবলি করতেন তিনি মদও খান। লোক ছিলেন অতি চমৎকার। উদ্ভিদ জগতের অনেক আশ্চর্য গল্প বলিতেন আমাদের। তাহার বাড়িতে ছাত্রদের অবাধ যাতায়াত ছিল। যখনই যাইতাম নিজে হাতে চা করিয়া খাওয়াইতেন। তাহার বাড়িতেই আলাপ হইয়াছিল নীরজ মিশ্রের সঙ্গে। তিনি বিয়ে পড়িতেন, কিংস ব্লকে থাকিতেন। চমৎকার মানুষ, হাসি খুশি, বিনয় আভিজাত্যের আলোকে মুখখানি সদা সমুজ্জ্বল। সাহেবী পোশাক ছাড়া অন্য পোশাক পরিতেন না। ইন্ডিয়ান খ্রিস্টান ছিলেন। ইহার সহিত আলাপ পরে গাঢ়তর হইয়াছিল। কারণও ছিল ইহার। আমি যদিও তখন সবে ফার্স্ট ইয়ারে ঢুকিয়াছি, তবু কিছুদিন পরেই 4th ইয়ারের ভালো ছেলে নীরজবাবু যাচিয়া আমার সহিত আলাপ করিলেন। কারণ আমি হোস্টেলে আসিবার কয়েকদিন পরেই প্রচার হইয়া গেল যে আমি বনফুল নামে প্রবাসীতে কবিতা লিখি। তখন প্রবাসীতে লেখা প্রকাশ হওয়া খুব গৌরবের ব্যাপার ছিল। ব্যাপারটা প্রকাশ হইয়া পড়িল বাংলা ক্লাসে। শ্রীযুক্ত চারুচন্দ্র রায়চৌধুরী আমাদের বাংলা এবং অঙ্ক পড়াইতেন। প্রথম দিন তিনি বাংলা ক্লাসে আসিয়া বলিলেন, আপনাদের আজ আমি ছুটি দিয়ে দেব, কারণ আজ আমি বক্তৃতা দিতে পারবো না, শরীর ভালো নয়। আপনাদের একটি এসে লিখতে দিচ্ছি, আপনারা কাল সেটি লিখে আনবেন। পদ্যেও লিখে আনতে পারেন। বিষয় হচ্ছে গরু, ফুল মার্কস 20। দেখি আপনারা কে কত পান। এই বলিয়া তিনি ক্লাস হইতে চলিয়া গেলেন। আমরা গেলাম নিজেদের ঘরে। হোস্টেল আর ক্লাসরুম লাগোয়া ছিল, একই বিল্ডিং। আমি ঠিক করিলাম রচনাটি কবিতায় লিখিব। পৃষ্ঠা 64। এই কবিতাটি লিখিলাম। মানুষ তোমায় বেজায় খাটায়, টানায় তোমায় লাঙল গাড়ি, একটু যদি দোষ করেছ অমনি পড়ে লাঠির বাড়ি। আপন জিনিস বলতে তোমার নাইকো কিছুই এ বিশ্বেতে, তোমার বাঁটের দুধটুকু তাও বাছুর তোমার পায় না খেতে। মানুষ তোমার মাংস খাবে, অস্থি দেবে জমির সারে, চামড়া দিয়ে পরবে জুতো, বারণ কে তাই করতে পারে? তোমার পরেই এই অত্যাচার, হে মরতের কল্পতরু, কারণ নহ সিংহ কি বাঘ, কারণ তুমি নেহাত গরু। পরের দিন ক্লাসে আমরা চারুবাবুর কাছে খাতা জমা দিলাম। তিনি সেগুলি বাড়ি লইয়া গেলেন।
2 দিন পরে ক্লাসে আসিয়া প্রশ্ন করিলেন, বলাইচাঁদ মুখোপাধ্যায়কে? দয়া করে উঠে দাঁড়ান। উঠিয়া দাঁড়াইলাম। চারুবাবু বলিলেন, আপনার রচনাটি সব থেকে ভালো হয়েছে। আমি 1 নম্বরও কাটিনি, 20-র মধ্যে 20 দিয়েছি। কবিতাটি চমৎকার হয়েছে। কবিতাটি জোরে জোরে পড়িতে লাগিলেন তিনি। তারপর বলিলেন, এই কবিতাটি কাগজে বেরোনো উচিত। আপনি কোনো কাগজে লিখেছেন কখনো? মনে হচ্ছে পাকা হাত। আমি খানিকক্ষণ নীরব থাকিয়া অবশেষে সলজ্জে বলিলাম, আমি মাঝে মাঝে বনফুল ছদ্মনামে প্রবাসীতে লিখি। সেই দিনই কথাটা প্রচার হইয়া গেল। অধ্যাপক চারুবাবুর কথা অনুসারে কবিতাটি প্রবাসীতে পাঠাইয়া দিলাম। কিন্তু প্রবাসীর চারুবাবু কবিতাটি ছাপিলেন না, ফেরত দিলেন। কবিতাটি পরে অন্য পত্রিকায় ছাপা হইয়াছিল, বোধহয় ভারতীতে, ঠিক মনে নেই। আমি যে লেখক এই খবরটি প্রকাশ হওয়ার পর অনেকেই আমার সহিত আলাপ করিলেন। বাংলা সাহিত্যের প্রথিতযশা লেখক শ্রী সরোজ কুমার রায়চৌধুরী তাহাদের মধ্যে অন্যতম। সরোজ আইয়ে পড়িত, নর্থ ব্লকে থাকিত। সে তখন সাহিত্য চর্চা করিত কিনা আমি জানি না। পৃষ্ঠা 65। সে আমাকে কিছু বলে নাই, কিন্তু তাহার সহিত ভাব হইয়া গেল। ইহার কিছুদিন পরই নীরজ মিশ্র আমার ঘরে আসিয়া আলাপ করিলেন। বলিলেন, আপনি এমন সুন্দর কবিতা লিখতে পারেন, আমাকে একটা কবিতা লিখে দেবেন? কি বিষয়? বিষয়টা হচ্ছে অপ্রস্তুত মুখে চুপ করিয়া গেলেন। তারপর বলিলেন, একটা প্রাইভেট ব্যাপার। আমি একটা মেয়েকে ভালোবাসি, তার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তাকে আমি মাঝে মাঝে চিঠি লিখি। ইচ্ছে করে কবিতায় চিঠি লিখি, কিন্তু পারি না। আপনি দেবেন একটা কবিতা লিখে? টুকে পাঠিয়ে দেব। নীরজবাবুর অনুরোধ রাখিয়াছিলাম। বিয়ে পরীক্ষা দিয়া নীরজবাবু হাজারিবাগ ত্যাগ করেন। তাহার পর তাহার সহিত আমার আর দেখা হয় নাই। তাহার বিবাহের নিমন্ত্রণ অবশ্যই পাইয়াছিলাম। বহুদিন পরে আমি যখন ভাগলপুরে ডাক্তারি করিতেছি, তখন হঠাৎ নীরজবাবুর একটি পত্র পাই আফ্রিকা হইতে। সেখানে তিনি কোনো রেলওয়ে নির্মাণ কার্যে নিযুক্ত তখন। তাহার পর আর খবর নাই। আমি খুব মিশুকে প্রকৃতির ছেলে ছিলাম না। আগ বাড়াইয়া কাহারও সহিত গায়ে পড়িয়া আলাপ করিতে পারিতাম না। তবু একসঙ্গে থাকিতে থাকিতে ক্রমে ক্রমে অনেকের সহিত আলাপ হইয়া গেল। কয়েকটি নাম মনে পড়িতেছে। বিশ্বেশ্বর রায়, ইহাকে কেন জানি না আমরা বিশু টিসু বলিয়া ডাকিতাম। রবি ঘোষ, ক্ষিতীশ ভট্টাচার্য, শচীন বাবু, পার্বতী সেন, সরলেন্দু সেন আমাদের সময় ম্যাট্রিকে প্রথম স্থান অধিকার করেন। সরলেন্দুবাবু কাহারও সহিত মিশিতেন না, নিজের ঘরেই নিবদ্ধ থাকিতেন। অতিশয় ভালো ছেলে বলিয়া আমরাও উহার সঙ্গ এড়াইয়া চলিতাম। কিন্তু তাহার চেহারায়, স্বল্প কথাবার্তায় এমন একটি আভিজাত্য দেখিয়াছিলাম, যাহার জন্য তাহাকে শ্রদ্ধার সহিত স্মরণ করি। তাহার সহিত আমার আর দেখা হয় নাই। শুনিয়াছি শেষে তিনি কোথায় যেন জজ হইয়াছিলেন। আমাদের মেসে আরো কয়েকজনের সহিত আলাপ হইল। অমিয় চক্রবর্তী এবং প্রমথ রায়ও নর্থ ব্লকে থাকিতেন। ইহারা কেহই বিজ্ঞানের ছাত্র ছিলেন না বলিয়া ইহাদের সহিত আলাপ হইতে দেরি হইয়াছিল। অমিয় চক্রবর্তী, ইনি পরে রবীন্দ্রনাথের প্রাইভেট সেক্রেটারি হন। সাধারণ পর্যায়ের লোক নন। ইহাকে একটু অদ্ভুত ধরনের মনে হইয়াছিল। পায়ে শৌখিন নাগরা জুতো, গায়ে শৌখিন পাঞ্জাবি এবং চাদর তো ছিলই, মুখে পাউডারও মাখিতেন তিনি এবং প্রচুর সুগন্ধি ব্যবহার করিতেন। পাশ দিয়া যখন চলিয়া যাইতেন তখন ভুর ভুর করিয়া গন্ধ ছাড়িত। মনে পড়িতেছে একবার মেসের কে একজন তাহার সহিত একটু বাড়াবাড়ি রকমের অন্তরঙ্গতা প্রকাশ করিতে চেষ্টা করিয়াছিল বলিয়া তিনি কিছুদিন মেসে খাইতে আসা বন্ধ করিয়া দিয়াছিলেন। ভগবতী, আমাদের প্রেসের চাকর, তাহার ঘরে খাবার দিয়া আসিত। পরে একদিন তাহার ঘরে গিয়া তাহার সহিত আলাপ করিলাম। পৃষ্ঠা 66। আলাপ করিয়া মুগ্ধ হইলাম। বুঝিলাম তিনি সাহিত্য প্রাণ ব্যক্তি। পৃথিবীর যাবতীয় বিখ্যাত সাহিত্যিকদের সঙ্গে পত্র আলাপ করেন। একটা বাক্সে গাদা গাদা চিঠি পৃথিবীর বড় বড় লেখকদের, জিবিএস, মেটাললিঙ্ক, রবীন্দ্রনাথ, আরো কত। আমি মফস্বলের ছেলে, অবাক হইয়া গেলাম। ভগবতী তখন চা করিতে আসিয়াছিল। তিনি ভগবতীকে বলিলেন, কোকো করো। আমি কোকো এর আগে কখনো খাই নাই।
সেই প্রথম খাইলাম। কোকোর সহিত দু একটা দামি বিস্কুটও খাওয়াইলেন। সব বিষয়ে শৌখিন ছিলেন অমিয়বাবু। তাহার সহিত আলাপ করিয়া খুবই খুশি হইলাম। তিনি ব্যবহারে খুবই ভদ্র ছিলেন, কিন্তু স্বভাবটা একটু চাপা গোছের ছিল। প্রাণ খুলিয়া মিশিতে হইলে যে মন খোলা স্বভাব থাকা প্রয়োজন, তাহা তাহার ছিল না। তাহার ব্যবহার ও কথাবার্তার মধ্যে কেমন যেন একটা ধরি মাছ নাছুই পানি গোছের ভাব ছিল। স্বাভাবিক মনে হইত না, মনে হইত যেন মুখোশ পরিয়া আছেন। তথাপি তাহাকে ভালো লাগিত। প্রায় তাহার ঘরে গিয়া আড্ডা জমাইতাম তাহার সাহিত্য প্রীতির জন্য। ক্রমশই বুঝিতে পারিলাম ইংরাজি সাহিত্যে তাহার অনেক পড়াশোনা। আমার পড়াশোনা কম ছিল, তাই তাহাকে আমি বরাবর সমীহ করিয়া চলিয়াছি। তাহার আরেকটি অদ্ভুত ক্ষমতা লক্ষ্য করিয়া আমি অবাক হইয়া গিয়াছিলাম। তিনি রবীন্দ্রনাথের লেখা হুবহু নকল করিয়াছিলেন। প্রমথ রায়ও একটি আশ্চর্য চরিত্র ছিলেন। প্রায় কাহারও সহিত মিশিতেন না, কথাও খুব কম বলিতেন। প্রায় দেখিতাম তাহার ঘরের কবাট বন্ধ। প্যাশনে চশমা পরিতেন, মনে হইত খুব হাই পাওয়ারের লেন্স। চোখের কোণে সামান্য পিছুটি প্রায় দেখা যাইত। আমার লেখক খ্যাতির জন্যই সম্ভবত তাহার কাছে আমল পাইয়াছিলাম। লক্ষ্য করিয়াছিলাম ইটালিয়ান সাহিত্যের দিকে তাঁর খুব রুচি। ইংরাজিতে অনুদিত ইটালিয়ান নভেল নাটক প্রায় পড়িতেন। তাহার নিকটেই আমি প্রথম দানুঞ্জিওর নাম শুনি। তাহার লেখা একটি উচ্ছ্বাসপূর্ণ উপন্যাস পড়িয়াছিলাম, আমার খুব ভালো লাগে নাই। বইটির নামও এখন মনে পড়িতেছে না। আমাদের অপেক্ষা সিনিয়র অর্থাৎ বিএ ক্লাসে পড়িতেন এইরকম অনেকের সঙ্গেও ক্রমশ আলাপ হইল। যোগেশ দা, জ্যোতি দা, ভবতোষ দা, কালী মুখোপাধ্যায় প্রভৃতির নাম মনে আছে। অনেকের মুখ মনে আছে, নামটা ভুলিয়াছি। যোগেশ দা খুব ভালো বক্তা ছিলেন, ইংরেজিতে খুব ভালো বক্তৃতা দিতে পারিতেন। স্বদেশী ভাবে তাহার প্রাণ সর্বদাই পূর্ণ হইয়া থাকিত এবং সুযোগ পাইলে তাহা তিনি উদ্গীরণ করিতেন। শুনিয়াছি পরে তিনি উকিল হইয়া খুব নাম করিয়াছিলেন। ভবতোষ সেন ছিলেন পুরুলিয়ার উকিল শরৎ সেনের ছেলে। খুব মজলিসি এবং খুব আড্ডাবাজ। ভালো খাইতে পারিতেন, ভালো থিয়েটার করিতেন। আমরা একবার শাহজাহান থিয়েটার করি। ভবতোষ দা সুজা সাজিয়াছিলেন, আর অমিও সাজিয়াছিল শাহজাহান। সে হোস্টেলে থাকিত না, হাজারিবাগ শহর হইতে কলেজে পড়িতে আসিত। আমি সাজিয়াছিলাম দারা, নৃপেন সাজিয়াছিল নাদিরা, আর সরোজ রায়চৌধুরী সিপার। খুব জমিয়াছিল নাটকটা। নৃপেন আইয়ে পড়িত, হোস্টেলেই থাকিত। ভালো ছেলে ছিল। পৃষ্ঠা 67। আমাদের সঙ্গে আইয়ে পড়িত এবং হোস্টেলে থাকিত, ইহাদের মধ্যে অনেককেই ভুলিয়া গিয়াছি। সন্তোষ সেন বাঁকা, সলিল দত্ত গয়ায় বাড়ি ছিল, আরেকটি ফুটফুটে মুসলমান ছেলে, নাম লতিফ কি ঠিক মনে নাই। ইহাদের কথা মনে পড়িতেছে। পার্বতীর কথা আগেই লিখিয়াছি। অতীতের দিকে চাহিয়া অবাক হইয়া যাইতেছি। যে অতীত একদা জীবন্ত বর্তমান ছিল, তাহা আর জীবন্ত নাই, তবু তাহাকে সম্পূর্ণ মৃত বলিতেও মন ইতস্তত করিতেছে। যে অতীতকে মন এখন সৃষ্টি করিতেছে, তাহা আমারই সৃষ্টি। নতুন অতীত, সে জীবন্ত। তাহার আলো আঁধারির ভিতর হইতে আরো দু একটা নাম এবং মুখ ভাসিয়া উঠিল, গোপা আর পলান্ডু। গোপা আইয়ে পড়িত আর পলান্ডু পড়িত আইএসসি। তাহার পিতৃদত্ত নাম অন্য ছিল, সেটা ভুলিয়াছি। আমরা তাকে পলান্ডু বলিয়া ডাকিতাম, কারণ রাঁচির কাছে পলান্ডু গ্রামে তাহার বাড়ি ছিল। আমরা তাহাকে লর্ড অফ পলান্ডু বলিতাম। যদিও শুনিতে অবিশ্বাস্য মনে হইবে, তবু এটা সত্য কথা যে পলান্ডুর সহিত আমার ছোট ছেলেদের মতো হাতাহাতি মারামারি হইত। সে আমাকে কখনো মারিয়া কাবু করিয়া ফেলিত, কখনো আমি ধস্তাইয়া দিতাম। পলান্ডু এখন কোথায় জানি না। গোপা যতদূর মনে পড়িছে আমাদের এক ক্লাস নিচে পড়িত। আমি যখন সেকেন্ড ইয়ারের ছাত্র, তখন সে ফার্স্ট ইয়ারে আইএ ক্লাসের ছাত্র। গোপা কেন জানি না আমার ঢিলে ঢালা অগোছালো ভাব সহ্য করিতে পারিত না। আমার বিছানা কোঁচকানো, বালিশ দোমড়ানো, আমার পরিবার টেবিল এলোমেলো, আমার সেলফে বইগুলি যথাস্থানে রাখা নেই, হয় বিছানায় না হয় টেবিলে ইতস্তত বিক্ষিপ্ত। আমার মাথার চুলে চিরুনি পড়িত না, কারণ আমার আয়না চিরুনি কিছুই ছিল না।
গোপা এসব সহ্য করিতে পারিত না। নিজে হাতে সে আমার বিছানা করিয়া দিত, ঘর গুছাইয়া দিত, মাথার চুলও আঁচড়াইয়া দিত মাঝে মাঝে। আমার প্রতি তাহার এই অহেতুক ভালোবাসা যেন একটা অজানা অমরাবতীর আলোর মতো আমার জীবনে পড়িয়াছিল। সে আলো এখন আর নাই। গোপার ভালো নাম ছিল অমিয়। ডালটনগঞ্জে বাড়ি ছিল তার। অনেক পরে যখন আমি ভাগলপুরে ডাক্তারি করি, তখন সে সস্ত্রীক আমার সহিত দেখা করিতে আসিয়াছিল। ডালটনগঞ্জের নামকরা উকিল হয়েছিল সে, এমএলএও হয়েছিল। দশাশয় চেহারা, গম্ভীর অমিয়র মধ্যে আমার সেই গোপাকে আর দেখিতে পাইলাম না। শুনিয়াছি কিছুদিন আগে সে মারা গিয়াছে। আমাদের কলেজ যদিও রেসিডেন্সিয়াল কলেজ ছিল, তবু হাজারিবাগ শহর হইতে অনেক পেস স্কলার পড়িতে আসিত। তাহাদের মধ্যে মোটা প্রফুল্ল অমিয় যে সাজিয়াছিল এবং ফণিকে মনে পড়িতেছে। ফণি খুব ভালো ফুটবল খেলিত, মোটা প্রফুল্ল। যতদূর মনে পড়িতেছে হকিও খেলিত ইহারা। কেনেডি সাহেব চলিয়া গিয়াছিলেন, আসিয়াছিলেন কার সাহেব, তিনিও ভালো হকি খেলোয়াড় ছিলেন। এইবার আমাদের কলেজের আর হোস্টেলের কথা কিছু লিখি। আমাদের কলেজ আর হোস্টেল একই বাড়িতে ছিল, তাহা আগে বলিয়াছি। কলেজের ভিতর ছিল হুইটলে হল। পৃষ্ঠা 68। প্রকাণ্ড হল। সেখানে বাইবেল ক্লাস হইত, অন্য ক্লাসও হইত। মাঝে মাঝে বাহিরের অধ্যাপকরা আসিয়া এখানে বক্তৃতাও দিতেন। সেখানেই অধ্যাপক মহেশচন্দ্র ঘোষের বক্তৃতা শুনিয়াছিলাম। ইতিহাসের অধ্যাপক জ্ঞানবাবুও মানবের অতীত লইয়া একটি চমৎকার বক্তৃতা দিয়াছিলেন। সেই বক্তৃতা শুনিয়া আমার মনে স্থাবর লিখিবার কল্পনা প্রথম অঙ্কুরিত হয়। মনে হইয়াছিল অতীতের এই মানব সমাজ যেন রূপকথার দেশের সমাজ। সে রূপকথা কি লেখায় মূর্ত করিতে পারিব? সে সময় হইতে নৃতত্ত্ব বিষয়ক বই লইয়া নড়াচড়া করিতাম। প্রফেসর ডিকে রায় মাঝে মাঝে উদ্ভিদবিদ্যা সম্বন্ধে বক্তৃতা দিতেন। হাজারিবাগে তখন এক প্রকার কীটভূক ছোট ছোট শাকের মতো গাছ পাওয়া যাইত। যতদূর মনে পড়ে পাতাগুলি ছিল লালচে ধরনের। পাতার উপর অনেক সোঁয়ার মতো থাকিত। একরকম আঠার মতো জিনিস পাতার উপর স্ফুরিত হইত। মনে হইত যেন মধু লাগিয়া আছে। কোনো পোকা তাহার উপর বসিলে তাহার পা জড়াইয়া যাইত, আর সে পলাইয়া যাইতে পারিত না। তাহার পর পাতাটি আস্তে আস্তে মুড়িয়া বন্দি করিয়া ফেলিত তাহাকে, অবশেষে জীর্ণ করিয়া ফেলিত। প্রফেসর টি রায় বক্তৃতার সময় এই গাছ এবং লজ্জাবতী লতা আনিয়া আমাদের দেখাইয়াছিলেন। তাহার বক্তৃতার বিষয় ছিল হাজারিবাগের আশেপাশের গাছপালা। হাজারিবাগেই আমি প্রথম ইউক্যালিপটাস গাছ দেখি, শাল গাছও। হুইটলে হলের এই বক্তৃতাগুলির নাম ছিল এক্সটেনশন লেকচার্স। এগুলি খুবই ভালো লাগিত। অধ্যাপক মহেশচন্দ্র ঘোষ ছিলেন গণিতজ্ঞ। একসময় হাজারিবাগ কলেজেই অঙ্ক পড়াইতেন, কিন্তু আমাদের সময় তিনি বক্তৃতা দিতেন দর্শন বিষয়ে। তাহার বক্তৃতার সবটা বুঝিবার মতো বিদ্যা তখন ছিল না, কিন্তু তাহার বক্তৃতা মনে স্বপ্ন জাগাইত। সে সময় আমি একটা হাস্যকর কাজ করিয়াছিলাম। দুইটি ছোট টবে দুইটি ছোট ছোট গাছ পুঁজিয়াছিলাম আমার ঘরে, একটি লজ্জাবতী লতা আর একটি কীটভূক গাছ। লজ্জাবতী লতার পাতা ছুঁলেই সে সমস্ত পাতা মুড়িয়া লজ্জায় যেন সংকুচিত হইয়া পড়িত। দেখিতে বেশ লাগিত গাছটি। সকলেই আসিয়া একবার ছুঁইত তাহাকে। ক্রমশ দেখিলাম নির্লজ্জ হইয়া গেল, ছুঁইলেও আর পাতা মুড়িয়া ঘুমটা দিত না। অনেকদিন বাঁচিয়া ছিল আমার ঘরে। কীটভূক গাছ কিন্তু বেশি দিন বাঁচে নাই। আমার ঘরে বেশি কীট আসিত না। মাঝে মাঝে পিঁপড়া ধরিয়া দিতাম, কিন্তু পিঁপড়া তাহার সহ্য হইল না বোধহয়। কিছুকাল পরে মরিয়া গেল। পৃষ্ঠা 68 কন্টিনিউড। আমাদের 4টি মেস ছিল, অর্থাৎ সবাই আমরা একসঙ্গে থাকিতাম না। হিন্দু মেস 2টি, একটি কনজারভেটিভ অর্থাৎ গোঁড়াদের জন্য। এটির বিশেষত্ব এ মেসে মুরগির মাংস বা ডিম রান্না হইত না। পাঁঠার মাংস, বড়জোর ভেড়ার মাংস চলিত। এইখানে একেবারে নিরামিষাশীদের জন্যেও ব্যবস্থা ছিল। ইহারা আলুর দম এবং ছানার ডালনা খাইতেন। দ্বিতীয় হিন্দু মেসটি ছিল লিবারেল, হিন্দু ছাত্রদের জন্য। ইহাতে মুরগি, মাটন সবই চলিত, গোমাংস চলিত না। ইহা ছাড়া ছিল মুসলমানদের মেস এবং খ্রিস্টানদের মেস। এখানে সম্ভবত সবই চলিত।
যে কোনো ছাত্র যে কোনো মেসের মেম্বার হইতে পারিত নিজের রুচি ও সংস্কার অনুসারে। আমি হিন্দু কনজারভেটিভ মেসের মেম্বার হইলাম। পৃষ্ঠা 69। হাজারিবাগে ভালো মাছ পাওয়া যাইত না, তরি তরকারিও তেমন প্রচুর ছিল না। আমি প্রত্যহ মাছ খাইতে অভ্যস্ত। প্রথম প্রথম বেশ অসুবিধাই হইত। ডাল, আলুর দম, ছানার ডালনা দিয়া মাছের অভাব পূর্ণ করিতে চেষ্টা করিতেন ম্যানেজার। আমাদের ভিতর হইতেই প্রতি মাসে ভোট দিয়া একজন ম্যানেজার নির্বাচিত হইতেন। বয়োজ্যেষ্ঠ সিনিয়র ছাত্ররাই নির্বাচিত হইতেন। জ্যোতিদাদাকেই আমরা প্রায় নির্বাচিত করিতাম। আমাদের কলেজের নিয়ম ছিল প্রতি মাসের বেতনের সহিত মেসের খরচার মাথাপিছু 14 টাকা করিয়া কলেজের অফিসে জমা দিতে হইত। যিনি যে মাসে ম্যানেজার থাকিতেন তিনি কলেজের অফিস হইতে প্রতি সপ্তাহে খরচের জন্য টাকা লইয়া আসিতেন। সে টাকার হিসাব তাহাকে রাখিতে হইত এবং মাসের শেষে সেই হিসাব কলেজের প্রিন্সিপালকে বুঝাইয়া দিতে হইত। যদি কোনো মাসে 14 টাকার কম খরচ পড়িত আমরা বাকি টাকা ফেরত পাইতাম। খরচ বেশি পড়িলে বেশি টাকাটা আমাদের পরের মাসে জমা দিতে হইত। প্রিন্সিপাল সাহেবের কাছে হিসেব বুঝাইয়া দেওয়া বেশ কঠিন ব্যাপার ছিল। আমি একবার ম্যানেজার ছিলাম। মাছ দুর্লভ, তরকারিও পাওয়া যায় না, সুতরাং প্রত্যহই আমি সালন আনাইতাম। ওখানে মাংসকে সালন বলিত। অন্তত আমাদের ভগবতী এবং টহল নামক চাকর দুইটি মাংসকে সালন বলিত। সে মাসে খরচ পড়িয়া গেল মাথা পিছু 18 টাকা করিয়া। জ্যোতিদাদা একটু রুষ্ট হইয়াছিলেন। তিনি বলিলেন, বলাই, তুমি আমাদের বাঘ বানাবে নাকি? রোজ মাংস খাওয়াচ্ছ। আমি উত্তর দিলাম, হাজারিবাগে এসেছি, বাঘের কাছাকাছি কিছু একটা তো হওয়া উচিত। সবচেয়ে মুশকিলে পড়িলাম কিন্তু প্রিন্সিপাল কার সাহেবের কাছে হিসাব দিতে গিয়া। তিনি আমার গা টিপিয়া টিপিয়া দেখিলেন, তাহার পর বলিলেন, এত মাংস খেয়েছ কিন্তু মোটা তো হওনি, তেমনি রোগাই আছো। তুমি বুঝি মাংস খুব ভালোবাসো? বলিলাম, মাছ তরি তরকারি কিছুই তো পাওয়া যায় না, তাই মাংস দিয়ে সে অভাব পূরণ করছি। কার সাহেব বলিলেন, অলরাইট, এবার হিসাবটা দেখি। দেখিলাম প্রতিদিন কি দরে কোন জিনিস বাজারে বিক্রয় হয় তাহার একটা ফর্দ তাহার কাছে আছে। সেটা হয়তো মিলাইয়া মিলাইয়া তিনি 30 দিনের হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে দেখিলেন। দেখিয়া সন্তুষ্ট হইলেন। বলিলেন, তোমাদের তরিতরকারির অভাবে বড় কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি এর ব্যবস্থা করছি। পরের দিন তিনি আমাদের মেসে আসিয়া হাজির হইলেন। আমাদের মেসের সামনে খানিকটা পড়তি জমি ছিল, আর তাহার পাশে ছিল একটি ইঁদারা। কার সাহেব বলিলেন, এই জমি খুঁড়িয়া আমরা সবজি বাগান তৈরি করিব। জমি খুঁড়িয়া উহার উপর সার ফেলিলে ভালো ফসল ফলিবে। সারের ব্যবস্থাও আমি করিয়াছি। জমিটা খুঁড়িয়া আগে ইট পাটকেল বাছিয়া ফেলিতে হইবে। আমি তোমাদের সহিত প্রত্যহ জমি খুঁড়িব বিকাল 5টা হইতে। পৃষ্ঠা 70। তোমরা কে কবে আমার সহিত বসিবে ঠিক করিয়া লও। অন্তত 6 জন করিয়া প্রত্যহ কাজ না করিলে এতখানি জমি 1 সপ্তাহের মধ্যে কোপানো যাইবে না। আমি রোজ থাকিব, তোমরা 5 জন করিয়া থাকিবে। কে কে কবে থাকিবে তাহার একটা তালিকা আমার অফিসে পাঠাইয়া দাও। আমি অফিসের নোটিশ বোর্ডে টাইপ করিয়া টাঙাইয়া দিব। দিন 2 পর হইতেই কাজ আরম্ভ হইয়া গেল। কার সাহেব 6টা কোদাল লইয়া যথাসময় মাঠে দেখা দিলেন। ইতিপূর্বে কার সাহেব কোদাল চালান নাই, আমরাও না। একটা মালির নিকট হইতে আমরা শিক্ষা লাভ করিলাম কিভাবে কোদাল চালাইতে হইবে। আমরা সকলেই একটু আধটু জখম হইলাম, কার সাহেবও। কিন্তু তিনি থামিলেন না, আমাদেরও থামিতে দিলেন না। মাঠটা সম্পূর্ণ খোঁড়া হইল, ইটপাটকেল বাছা হইল, তাহার পর শাকসবজির বিচি এবং চারা পোতা হইল। এইবার ইঁদারা হইতে জল সেচন করিবার পালা। টমেটো, ভিন্ডি, ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, লেটুস শাক, পালং শাকের গাছগুলির চারপাশে ছোট ছোট নালি তৈয়ারি করা হইল। ইঁদারার গায়েও বেশ প্রশস্ত একটা নালি করাই ছিল। ইঁদারা হইতে জল তুলিয়া সেই নালিতে ঢালিলে আমাদের বাগানের প্রতি গাছের গোড়ায় সে জল যাইবে। কিন্তু ইঁদারা হইতে জল তুলিয়া সেই নালিতে ঢালা সহজ ছিল না। ইঁদারার উপর প্রকাণ্ড একটি বাঁশের এক প্রান্তে দড়ি দিয়া বাঁধা এমন একটি বালতি ছিল যাহার নিম্নভাগ সুচল কনিকাল, তাহা কোথাও বসানো যায় না। বাঁশের আর এক প্রান্তে বাঁধা একটা ভারী ওজন, ওখানে সবাই উহাকে লাট বলিত। মালিরা সাধারণত সেই লাটের সাহায্যে জল তুলিয়া
বালতিটি বড় নালির উপর বসাইয়া দিত, কিন্তু তাহারা বসিত না, সঙ্গে সঙ্গে কাত হইয়া যাইত এবং সমস্ত জলটা নালির ভিতর দিয়া পড়িত। আমরা এ কৌশলে জল তুলিতে পারিতাম না। আমি তো আর একটু হইলেই উহার ভিতর পড়িয়া যাইতাম। মালি বলিল, আমি বাবু রোজ আপনাদের বাগানে জল পটাইব, মানে সেচ করিয়া দিব, আপনারা মাসে আমাকে কিছু বেতন দিবেন। তার সাহেব উহাতে রাজি হইলেন না। তিনি বলিলেন, আমরা নিজেরাই সেচ করিব, বাহিরের কোনো সাহায্য লইব না। তোমরা যদি জল তুলিতে না পারো, আমি নিজেই তুলিব। অবশ্য জল তোলার কায়দাটা আমাকে মালির নিকট শিখিয়া লইতে হইবে। কার সাহেব আইরিশ ছিলেন, জিদি, একগুঁয়ে লোক। অনেকবার ভুল করিয়া, অনেকবার অন্য জায়গায় জল ঢালিয়া, অনেকবার কুয়ায় পড়িতে পড়িতে বাঁচিয়া গিয়া অবশেষে তিনি ঠিক মতো জল তুলিতে সক্ষম হইলেন এবং 50 বালতি জল ঠিক মতো তুলিয়া আমাদের বাগান ভাসাইয়া দিলেন। বলিলেন, এখন 7 দিন আর জল দিব না। পুয়ার প্লান্টস হ্যাভ বিন ফ্লাডেড। প্রচুর তরিতরকারি ফলিয়াছিল। আমরাই শুধু খাই নাই, বিতরণ করিয়াছিলাম, বিক্রিও করিয়াছিলাম কিছু। আমাদের প্রিন্সিপাল কার সাহেব একটি অদ্ভুত চরিত্রের লোক ছিলেন। পৃষ্ঠা 71। আমাদের হোস্টেলের নিয়ম ছিল সকালে ভোর 5টায় এবং প্রত্যহ রাত্রি 9টায় রোল কল হইত। নর্থ ব্লকে যতদিন ছিলাম ততদিন মিস্টার কাচ্ছপ আমাদের সুপারিনটেন্ডেন্ট ছিলেন। আদিবাসী খ্রিস্টান ভদ্রলোক, অতিশয় ভালো মানুষ। কাহারও সহিত মুখ তুলিয়া কথা বলিতে পারিতেন না। আমি প্রায়ই অত ভোরে উঠিয়া সকালে রোল কলে যাইতে পারিতাম না। তিনি 2-1 দিন আসিয়া মৃদুকণ্ঠে বলিতেন, রোল কলে না যাওয়াটা বেআইনি। আমি বলিতাম, আমি উঠিতে পারি না, কি করিয়া যাইব? তিনি বলিতেন, বেশ, উঠিবা মাত্র আমার সহিত গিয়া দেখা করিবে। এইভাবে চলিতেছিল। এমন সময় কিংস ব্লকে একটি ভালো ঘর খালি হইল। ঘরটি দোতলায়, জানলা দিয়া পাহাড়ের দৃশ্য দেখা যায়। ঘরটি পাইবার জন্য আমি দরখাস্ত করিলাম এবং ভাগ্যক্রমে পাইয়াও গেলাম। কিংস ব্লকের সুপারিনটেন্ডেন্ট তখন ছিলেন কার সাহেব। যখন রুমটি পাইলাম তখন বুঝি নাই যে একটি ভীষণ খপ্পরে পড়িয়াছি। তখন শীতকাল, ঘোর শীত। ঠিক 5টার সময় যথারীতি অনুপস্থিত হইতে লাগিলাম। তৃতীয় দিন কার সাহেব আমাকে ডাকিয়া বলিলেন, তুমি মর্নিং রোল কলে থাকো না কেন? দ্যাটস ব্যাড, আই শ্যাল নট টলারেট ইট। আমি বললাম, স্যার, মর্নিং রোল কল মর্নিংয়ে হওয়া উচিত। আপনি মর্নিং রোল কল করেন গভীর রাত্রে, তখন চারিদিক অন্ধকার, আমি ঘুমাইয়া থাকি, রোল কলের ঘণ্টা শুনিতে পাই না। কার সাহেব কয়েক মুহূর্ত আমার মুখের দিকে চাহিয়া রইলেন, তাহার পর বলিলেন, বেশ, তুমি তোমার ঘরের কপাট খুলিয়া রাখিও, আমি যথাসময় উঠাইয়া দিব। পরদিন তখন বোধহয় ভোর 4টে। কার সাহেব আসিয়া আমার লেপ ধরিয়া টান দিলেন, ইটস টাইম নাও, গেট আপ, গেট আপ। দেখি তিনি দাড়িতে সাবান লাগাইতে লাগাইতে আসিয়াছেন। রোজ ভোরে উঠিয়া তিনি কামান। আমি বলিলাম, ইয়েস স্যার, আই এম গেটিং আপ। কার সাহেব নিজের ঘরে চলিয়া যাইতেন, কিন্তু আমি উঠিতাম না, আবার ঘুমাইয়া পড়িতাম। কার সাহেব কামাইয়া আবার ফিরিয়া আসিতেন এবং আমার লেপটা কাড়িয়া লইতেন। নিজে দাঁড়াইয়া আমার চোখে মুখে জল দেওয়াইতেন। তাহার পর আমাকে সঙ্গে করিয়া তাহার ঘরের সম্মুখে লইয়া যাইতেন। তাহার ঘরের সম্মুখেই রোল কল হইত। দিন 10 পরে আমার আপনিই ঘুম ভাঙিয়া যাইত। কার সাহেব আসিয়া দেখিতেন আমি মুখ ধুইয়া বসিয়া আছি। হাসিয়া হাসিয়া বলিতেন, গুড গুড, ভেরি গুড। হোস্টেলের নিয়ম ছিল 9টার পর কেহ কাহারও ঘরে যাইতে পারিবে না। একটা নিয়ম থাকিলেই সেটা ভাঙিবার প্রবৃত্তি হয়। আমরাও লুকাইয়া প্রয়োজন বোধে একে অন্যের ঘরে যাইতাম। অনেক সময় দুজন এক ঘরে বসিয়া পড়াশোনাও করিতাম, ঘরে খিল দিয়া। সলিল দত্ত প্রায় আমার ঘরে পড়িবার জন্য আসিত। আমি জোরে জোরে পড়িতাম, সে বসিয়া শুনিত। একদিন বিপদে পড়িয়া গেলাম। পৃষ্ঠা 72। সলিল তখন আমার ছোট প্রাইমার স্টোভটি ধরাইয়া চায়ের জল চড়াইয়াছে। রাত্রি প্রায় 10টা। পড়িতে পড়িতে ক্লান্ত হইলে আমরা রাত 10টা নাগাদ 1 কাপ করিয়া চা পান করিয়া স্টিম করিয়া লইতাম। হঠাৎ আমার দুয়ারে খুটখুট করিয়া কড়া নইল। বুঝিলাম কার সাহেব স্টোভের শব্দে আকৃষ্ট হইয়া আমার ঘরের সামনে থামিয়াছেন। তিনি রবার সোল জুতা পায়ে দিয়া সারা হোস্টেলের বারান্দায় বারান্দায় ঘুরিয়া বেড়াইতেন। তখন শীতকাল। আমি সলিলকে ইঙ্গিত করিলাম, তুই বিছানায় শুয়ে পড়। সে শুইবা মাত্র তাহার উপর লেপ কম্বল সব চাপাইয়া দিলাম। তাহার পর কপাট খুলিলাম। দেখিলাম কার সাহেব দাঁড়াইয়া দাঁড়িয়া মুচকি মুচকি হাসিতেছেন। বললেন, চা চড়াইয়াছ নাকি? আমাকেও 1 কাপ দাও।
আমার বিছানায় আসিয়া বসিলেন এবং মাঝে মাঝে সন্দেহপূর্ণ দৃষ্টিতে স্তূপীকৃত লেপ কম্বলের দিকে চাহিতে লাগিলেন, কিন্তু সেগুলি তুলিবার চেষ্টা করিলেন না, কিংবা সে সম্বন্ধে কিছু বলিলেনও না। আমার অস্বস্তি হইতে লাগিল, শরীরটা দম বন্ধ হইয়া মারা না যায়। কার সাহেবকে এক কাপ চা করিয়া দিলাম। চা পান করিয়া খুশি হইলেন সাহেব। কোথা হইতে চা কিনি জানিতে চাহিলেন। পড়াশোনা কেমন হইতেছে জিজ্ঞাসা করিলেন। মোট কথা আমার ঘরে প্রায় মিনিট 15-20 রহিলেন। যাইবার সময় বলিয়া গেলেন, কোনো বন্ধুর সহিত তুমি যদি পড়িতে চাও আমার কাছে একটা দরখাস্ত দিও, আমি দরখাস্ত মঞ্জুর করিব। কার সাহেব সম্বন্ধে আরেকটি গল্প মনে পড়িল। আমি একটা ক্লাস সারিয়া সিঁড়ি দেওয়া উপরে উঠিতেছি। কার সাহেব সিঁড়ি দেওয়া নিচে নামিতেছেন বাইবেল ক্লাস লইবার জন্য। আমাদের সকলকেই বাইবেল ক্লাসে যাইতে হইত। নিয়ম ছিল 50% লেকচার শুনিতেই হইবে, না শুনিলে বিদ্যালয়ে পরীক্ষা দিতে দিবেন না কলেজ কর্তৃপক্ষ। আমাকে দেখিয়া কার সাহেব প্রশ্ন করলেন, তুমি চলে আসছো যে, বাইবেল ক্লাসে যাবে না? আমি বলিলাম, না, আমার 50% হয়ে গেছে, এরপরই আমার কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ক্লাস, আমি একটু ঘুমিয়ে নিতে চাই। কার সাহেব বিস্মিত হইলেন, বলিলেন, তুমি কেবল পার্সেন্টেজের জন্য বাইবেল ক্লাসে যাও? হ্যাভ ইউ নো লাভ ফর দ্য বাইবেল? বলিলাম, লাভ যথেষ্ট আছে, আমি 2 বার বাইবেল পড়েছি। বেশ, আমি আজ সন্ধ্যেবেলা তোমার ঘরে গিয়া দেখব তোমার বাইবেল বিদ্যার দৌড় কতটুকু। সেদিন ঠিক সন্ধ্যায় কার সাহেব আমার ঘরে আসিয়া উপস্থিত হইলেন। নিউ টেস্টামেন্ট সম্বন্ধে অনেক প্রশ্ন করিলেন, কিন্তু আমাকে ঠকাইতে পারিলেন না। বাইবেলটা তখন আমার ভালোই পড়া ছিল। খুশি হইয়া কার সাহেব বলিলেন, তোমায় বাইবেল ক্লাসে যাইতে হইবে না, তোমাকে আমি একটা বই উপহার দিচ্ছি। নিজের ঘরে গিয়া তিনি ইমিটেশন অফ ক্রাইস্ট বইটি আনিয়া আমাকে উপহার দিলেন। আমি বললাম, ধন্যবাদ স্যার, আমি কিন্তু আপনার ক্লাসে যেতে রাজি আছি, যদি আপনি আপনার ক্লাসে পৃথিবীর অন্যান্য মহাপুরুষদের জীবনী নিয়ে আলোচনা করেন, বুদ্ধ, শঙ্করাচার্য, চৈতন্য, জরথুস্ট্র, মোহাম্মদ। কার সাহেব হাসিয়া উত্তর দিলেন, বাইবেল ক্লাসে তাহা করা সম্ভব নয়। পৃষ্ঠা 73। কার সাহেবের আরেকটি গল্প। কোনো উৎসব উপলক্ষে কার সাহেব হোস্টেলের প্রায় সব ছেলেকে তাঁর মিশনে যাইবার নিমন্ত্রণ করিয়াছিলেন। গেলাম, গিয়ে দেখি সবই সাহেবই বন্দোবস্ত। টেবিলে কাঁটা চামচ দিয়া খাইতে হইবে। আমি কাঁটা চামচ দিয়া কখনো খাই নাই। অনেকে খাইতে বসিল, আমি চলিয়া আসিলাম। পরদিন কার সাহেব আমাকে জিজ্ঞাসা করিলেন, তোমাকে কাল দেখিনি তো, যাওনি নাকি? বলিলাম, গিয়েছিলাম, কিন্তু কাঁটা চামচে খেতে আমি জানি না, তাই চলে এলাম। আমার আশ্চর্য লাগছে, আপনি ভারতীয় ছাত্রদের নিমন্ত্রণ করে সাহেবী ধরনের ব্যবস্থা করেছেন কেন? কার সাহেব হাসিয়া বলিলেন, আই এম সো সরি, কাল আবার তুমি এসো মিশনে, ইন্ডিয়ান ব্যবস্থা থাকবে। গেলাম, ভারতীয় রীতিতেই ভাত, রুটি এবং মাংসের ব্যবস্থা ছিল। কার সাহেবের আরেকটি গল্প। তখন হাজারিবাগ অঞ্চলে খুব কলেরা এপিডেমিক হইয়াছিল। হাজারিবাগ শহরের কাছাকাছি অনেক গ্রামে বহু লোক মারা যাইতেছিল। মিশনারি সাহেব মেমেরা চারিদিকে ভলেন্টিয়ার হইয়া রোগীদের সেবা, তাহাদের হাসপাতালে লইয়া যাওয়া, চতুর্দিকে ওষুধ ছিটাইয়া ডিসইনফেক্ট করা, কুয়ার মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া প্রভৃতি কার্যে নিজেদের নিয়োজিত করিয়াছিলেন। একদিন নোটিশ বোর্ডে একটি নোটিশ দেখিলাম, হোস্টেলের কোনো ছেলে যদি ভলেন্টিয়ারের কাজ করিতে চায়, সে যেন প্রিন্সিপালের সঙ্গে দেখা করে। আমি গেলাম। কার সাহেব বললেন, তুমি আগে তোমার বাবার নিকট হইতে অনুমতি নাও, তিনি যদি আপত্তি না করেন, তাহা হইলে তোমাকে ভলেন্টিয়ারের দলে ভর্তি করিয়া লইব। বাবাকে চিঠি লিখিলাম, তিনি আপত্তি করিলেন না। কেবল লিখিলেন, বাইরের কোনো জিনিস খাইও না এবং কার্বলিক সোপ দিয়া গরম জলে হাত ধুইয়া বাড়ি আসিবে। বাড়িতেও ফুটানো জল খাইবে এবং ঠান্ডা জিনিস একেবারে খাইবে না। কার সাহেব আমাকে ভলেন্টিয়ার করিয়া লইলেন। কার সাহেব সাইকেল করিয়া যাইতেন, আমি তাহার পিছন দিকে পিনের উপর পা রাখিয়া তাহার কাঁধে হাত রাখিয়া দাঁড়াইয়া থাকিতাম। প্রথম দিনের একটা ঘটনা মনে পড়িতেছে। ফাঁকা জায়গায় একটি কুটিরের সামনে আসিয়া আমরা উপস্থিত হইলাম। কুটিরের দ্বার এত ছোট যে হামাগুড়ি দিয়ে ঢুকিতে হয়। কার সাহেব ঢুকিয়া গেলেন, তারপর আমিও তাহাকে অনুসরণ করিলাম। ভিতরে ঘোর অন্ধকার, কিছুই দেখা যায় না। কার সাহেব টর্চ জ্বালিলেন, দেখিলাম কয়েকটি শূকর রহিয়াছে, আর ঘরের একধারে একটা লোক শুইয়া আছে। মনে হইল তাহার চোখে ঠুলি বা গগলস জাতীয় চশমা রহিয়াছে, কিন্তু পরক্ষণেই ভুল ভাঙিল।
কাসায়েব পকেট হইতে রুমাল বাহির করিয়া তাহার মুখে বাতাস দিতেই ভন ভন করিয়া মাছি উড়িয়া গেল। কোটরগত চক্ষু বাহির হইয়া পড়িল। কাসায়েব লোকটিকে কোলে করিয়া বাহিরে লইয়া আসিলেন। আমি বলিলাম, ইহারা কি জঘন্যভাবে থাকে। পৃষ্ঠা ৭৪। কাসায়েব বলিলেন, রিমেম্বার মাই বয়, ইয়োর কান্ট্রি লিভস ইন দিস হার্টস অ্যান্ড নট ইন প্যালেসেস। কাসায়েব তাহাকে কাঁধে করিয়া হাসপাতালে লইয়া গেলেন। আমি চারিদিকে ফিনাইল ছিটাইতে লাগিলাম। ও অঞ্চলের অধিবাসীরা অনেকেই খ্রিস্ট ধর্ম বরণ করিয়াছেন। কেন করিয়াছেন তাহা সহজেই অনুমান করা যায়। তাহাদের বিপদ আপদের সময় আমরা গিয়া দাঁড়াই না, খ্রিস্টান মিশনারিরা গিয়া দাঁড়ান। আমরা আমাদের স্মৃতিশাস্ত্র, হেসেল এবং ছুতমার্গ লইয়া আমাদের চণ্ডী মণ্ডপে বা বৈঠকখানায় বসিয়া হিন্দু ধর্ম সংস্করণ করি। শ্রীরামকৃষ্ণ মিশন যতদিন হইতে সেবা কার্য আরম্ভ করিয়াছেন, ততদিন হইতে বোধহয় ধর্মান্তরিত লোকের সংখ্যা কমিয়াছে। সেবা যত্ন ভালোবাসাই লোককে আপন করে। আমাদের সমাজ ব্যবস্থা এবং কুসংস্কার আমাদের ক্রমশ ক্ষয়িষ্ণু করিতেছে। বর্তমানে জাতিভেদের সাবেক রূপ আর নাই, এখন নতুন রকম জাতিভেদ। আজকাল আর্থিক মানদণ্ডেই নতুন নতুন জাতির সৃষ্টি হইতেছে। এই কাঞ্চন কৌলিন্য লাভ করিবার জন্য ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রেরা চুরি, ডাকাতি অথবা ভোটের শরণাপন্ন হইতেছে। এখন শিক্ষা, সাহিত্য, গণতন্ত্র সবই টাকার মাপে এবং বাহ্যিক আড়ম্বরের মাপে নির্দিষ্ট হইতেছে। প্রগতির নামে নতুন দুর্গতি আমাদের কোন রসাতলের দিকে যে লইয়া যাইতেছে জানি না। আমরা এখনো এক জাতি, এক প্রাণ হইতে পারি নাই। আশঙ্কা হয় এই সুরঙ্গ পথে আসিয়া আবার কোনো বিদেশি শত্রু না হানা দেয়। দেশে বিশ্বাসঘাতকের তো অভাব নেই। পৃষ্ঠা ৭৪। অন্য প্রসঙ্গে আসিয়া পড়িয়াছি। এবার হাজারিবাগের কথায় ফিরিয়া যাই। হাজারিবাগে আমাদের ইংলিশ পোয়েট্রি পড়াইতেন স্টিভেনসন সাহেব। টেনিসন আমাদের পাঠ্য ছিল। প্রথম প্রায় তাহার কথা বুঝিতে পারিতাম না, পরে সড়গড় হইয়া গেল। তাহার একটি বৈশিষ্ট্য ছিল, এখনো মনে আছে। চোখের দুই পাশে তেচ্ছাভাবে দুই দিকে গোঁপ রাখিয়াছিলেন তিনি। একদিন কৌতূহলবশত তাহাকে জিজ্ঞাসা করিলাম, আসল গোঁপ কামাইয়া তিনি চোখের পাশে গোঁপ রাখিয়াছেন কেন? তিনি বলিলেন, আমার দাড়ি প্রায় চোখ পর্যন্ত বিস্তৃত, সেই জন্যেই দাড়ির সীমা নির্দিষ্ট করিয়াছি। তাহা না হইলে আমার চোখ ঢাকিয়া যাইবে। কারণ যাই হোক, তাহার এই নতুন রকমের গোঁফের জন্য তাহাকে আমি মনে মনে বেশি খাতির করিতাম। পণ্ডিত লোক ছিলেন তিনি। ইংরেজি সাহিত্যের প্রসিদ্ধ সমালোচক স্টপফোর্ড ব্রক এর সম্মান তিনি আমাকে দিয়েছিলেন। আমাদের কলেজে যে লাইব্রেরি ছিল সেটি আমার খুব কাজে লাগিয়াছিল। অনেক ভালো বই পড়িবার সুযোগ পাইয়াছিলাম। আমাদের ইংরেজি প্রোজ পড়াইতেন বৃদ্ধ একজন প্রফেসর, নাম প্রফেসর নন্দী। সেকালের গুরুমশায়ের মতন ছিলেন তিনি। ক্লাসময় বেড়াইয়া বেড়াইয়া পড়াইতেন তিনি। প্রত্যেক ছেলের পিছনে গিয়া দাঁড়াইতেন, বইয়ের শক্ত জায়গায় আন্ডারলাইন করিয়া মানে লিখিয়া দিতেন। সব শেষে যতটা পড়ানো হইত তাহার সামারি রোজ লিখিয়া দিতেন প্রত্যেক ছেলের পাতায়। কলেজের কাছেই কোয়ার্টার ছিল তাঁর। বাড়ি গেলে খুব খুশি হইতেন। খ্রিস্টান ছিলেন তিনি। পৃষ্ঠা ৭৫। তাহার কাছে আমরা ভাইসার অফ ওয়েকফিল্ড এবং হেল্পস এসেস পড়িয়াছিলাম। তিনি আমাকে প্রথম টলস্টয়ের বই পড়িতে বলেন। প্রথমবার ওয়ার অ্যান্ড পিস সেই সময়ই পড়ি, তাহার পর আরো ২ বার পড়িয়াছি। ভিক্টর হিউগোর সাহিত্যের পরিচয় সেই সময় হইয়াছিল। অধ্যাপক মহাশয়ের নির্দেশে আরো কয়েকজন ইংরেজ কবি যেমন ওয়ার্ডসওয়ার্থ এবং বার্নসের কবিতা কিছু কিছু পড়িতে চেষ্টা করি। তখন মিল্টন পড়িবার চেষ্টাও করিয়াছিলাম, কিন্তু দন্তস্ফুট করিতে পারি নাই। শেক্সপিয়ারও তখন ভালো বুঝিতে পারি নাই। সাহেবদের নোটওয়ালা বই যেমন চেরিটি বাঙালি ছেলেদের খুব সহায়ক ছিল না। পরে বাঙালি প্রফেসরের লেখা, প্রফেসর ব্যানার্জি, প্রফেসর সেন, বিশদ নোট সমষ্টি শেক্সপিয়ার পড়িয়া বুঝিয়াছি।
আমাদের কেমিস্ট্রি পড়াইতেন শ্রীযুক্ত হেমচন্দ্র মুখোপাধ্যায়। তাহারও সাহিত্যের দিকে প্রবণতা ছিল। বঙ্কিমচন্দ্রের সম্বন্ধে কিছু প্রবন্ধ লিখিয়া আমাদের শুনাইয়াছিলেন। ভূদেব মুখোপাধ্যায়ের সহিত শ্বশুরবাড়ির দিক দিয়া তাহার কি যেন সম্পর্ক ছিল একটা। তিনি বিএ ক্লাসে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়াইতেন। আমাকে তাহার ক্লাসে যাইবার জন্য মাঝে মাঝে নিমন্ত্রণ করিতেন। আমি কবিতা লিখিতে পারি বলিয়া আমাকে খুব উৎসাহ দিতেন তিনি। ভালোবাসিতেন খুব। সায়েন্স ব্লকে তাহার আহ্বানে প্রায় যাইতে হইত। হাজারিবাগে তখন ফিজিক্স পড়ানো হইত না। আমরা কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং বটানি লইয়া আইএসসি পড়িয়াছিলাম। বটানির প্রফেসর মিস্টার ডি.কে. রায়ের কথা আগেই বলিয়াছি। চারুবাবু আমাদের বাংলা পড়াইতেন, অঙ্ক শেখাইতেন। একটু অদ্ভুত প্রকৃতির লোক ছিলেন তিনি। গলাবন্ধ কোট গায়ে দিয়া কাপড় পরিয়া কলেজে আসিতেন। পায়ে থাকিত অতি সাধারণ একটা ক্যাম্বিসের জুতো। বৃষ্টি পড়িলে খালি পায়ে আসিতেন। একদিনের কথা মনে পড়িতেছে। সেদিন খুব বৃষ্টি, আমরা সবাই ক্লাসে বসিয়া আছি, চারুবাবু আসেন নাই। তিনি শহরে থাকিতেন। লাল মোটর কোম্পানির মালিক দিকবাবু তাঁর আত্মীয় ছিলেন। তাহার বাড়িতেই তিনি থাকিতেন। রোজ হাঁটিয়া কলেজে আসিতেন। সেদিন তুমুল বৃষ্টি। আমরা ভাবিলাম তিনি বুঝি আসিবেন না, কিন্তু একটু পরে আপাদমস্তক ভিজিয়া তিনি আসিয়া উপস্থিত হইলেন। বলিলেন, আপনারা আকাশের নীলজটা দেখেছেন, কিন্তু আমি দেখবার অবসর পেলাম না। বৃষ্টির ভিতর আকাশের নীলজটা দেখবার মতো মনের অবস্থা ছিল না। আমরা ছুটিয়া তাহার জন্য কাপড় আনিয়া দিলাম। বারান্দায় দাঁড়াইয়া তিনি কাপড় ছাড়িলেন, জামা পরিলেন না, খালি গায়ে আসিয়া পড়াইতে আরম্ভ করিলেন। অঙ্কশাস্ত্রে তাহার অগাধ পাণ্ডিত্য ছিল। একটা কথা বলিয়াছিলেন, আজও মনে আছে। বলিয়াছিলেন, কোনো শক্ত অঙ্ক যদি কষতে না পারো, উপোস আরম্ভ করে দিও। যতক্ষণ না অঙ্কটা হয় উপোস করে থেকো, দেখো অঙ্ক ঠিক মিলে যাবে। মাঝে মাঝে তিনি আমার ঘরে গিয়া হাজির হইতেন। বলিতেন, নূতন কি কবিতা লিখেছ, দেখাও। তখন আমার কবিতার একটা খাতা ছিল বটে, কিন্তু প্রায় সকল কবিতা আমার কণ্ঠস্থ ছিল। সে সময় দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকের একটি গান বেশ প্রসিদ্ধ হইয়াছিল। পৃষ্ঠা ৭৬। আমি এসেছি 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 বধূ হে, নিয়ে এই হাসির উপগান। সে সময় আমাদের কলেজে ইতিহাস পরীক্ষা চলিতেছিল। আমি এই গানটির একটি প্যারোডি রচনা করিয়াছিলাম। আজি এসেছি এসেছি বধূ হে, ঠোঁটে করে সারা ইতিহাস। আমার যেটুকু আছে এনেছি তোমার কাছে, দয়া করে করে দিও পাস। ওই ভেসে আসে উচ্ছল ইতিহাস গৌরব, ভেসে আসে আকবর বাবরের কলরব, ভেসে আসে অবিরত ডেট রাশি শত শত, ভেসে আসে পাল সেন দাস। ওগো অনেক লিখেছি আজি, কম দাও তাও রাজি, একেবারে করো না হতাশ। আমার ঘরে আসিয়া আমার মুখে এই কবিতাটি শুনিয়া তিনি খুব খুশি হইলেন। বলিলেন, কবিতাটি আমাকে লিখে দাও। আমি লিখিয়া দিলাম। কবিতাটি লইয়া তিনি যাহা করিলেন তাহা অপ্রত্যাশিত, এবং তাহাতে আমি একটু বিপদে পড়িয়া গেলাম। তখন ইতিহাসের পরীক্ষা চলিতেছিল। চারুবাবু কবিতাটি লইয়া গিয়া জানি না কি উপায়ে কলেজের নোটিশ বোর্ডে টাঙাইয়া দিলেন। কলেজে হৈ হৈ পড়িয়া গেল। বিজ্ঞান বিভাগের ছাত্ররা ইতিহাস ছাত্রদের দেখিলেই ওই কবিতাটি সুর করিয়া আবৃত্তি করিতে লাগিল। শেষ পর্যন্ত ইতিহাসের অধ্যাপক জ্ঞানবাবু আমার নামে প্রিন্সিপাল কাশ সাহেবের কাছে নালিশ করিলেন। কাশ সাহেব তখন আমাকে ডাকিয়া পাঠাইলেন। দেখিলাম কবিতাটি ইংরাজিতে অনুদিত হইয়া তাহার টেবিলের উপর রাখা আছে। তিনি বলিলেন, I appreciate this fine piece of poem, but I would request you to contribute to our college magazine and not to our notice board. Please go and see the professor of the history and pacify him. He feels offended. আমি জ্ঞানবাবুকে গিয়া বলিলাম, আমাকে ক্ষমা করুন, কাহাকেও আমার অপমান করা উদ্দেশ্য নয়। আমি কবিতাটি চারুবাবুকে লিখিয়া দিয়াছিলাম, তাহার পর সেটি কি করিয়া নোটিশ বোর্ডে হাজির হইয়াছে তাহা আমি জানি না। জ্ঞানবাবু সদাশয় ব্যক্তি ছিলেন। তিনি আমাকে জড়াইয়া ধরিয়া বলিলেন, তুমি ঐতিহাসিক বিষয় নিয়ে কবিতা লেখো। তাহাকে প্রতিশ্রুতি দিয়াছিলাম লিখিব, কিন্তু শেষ পর্যন্ত প্রতিশ্রুতি রক্ষা করিতে পারি নাই। তিনি পৃথ্বীরাজ, রানা প্রতাপ সিংহ, রাজা গণেশ, মহারাজ শশাঙ্ক প্রভৃতি কয়েকটি বিষয়ও নির্বাচন করিয়া দিয়েছিলেন, কিন্তু ফরমাসি লেখা আমি কখনো প্রায় লিখিতে পারি নাই।
পৃষ্ঠা ৭৭। তাই উক্ত ঐতিহাসিক বীরবৃন্দ কেবল আমায় এড়াইয়া গিয়াছেন। ফরমাসে লেখা লিখি নাই তাহাও সত্য নয়, বিবাহের অনেক প্রীতি উপহার লিখিয়াছি। সুখের বিষয় সেগুলির অধিকাংশই হারাইয়া গিয়াছে। কলেজের সাহেব অধ্যাপকেরা সকলেই ভালো ছিলেন, ভালো পড়াইতেন, আমাদের ভালো করিবার চেষ্টা করিতেন, কিন্তু তাহারা সাহেব বলিয়া আমরা মনে মনে তাহাদের উপর চটিয়াছিলাম। তাহাদের অনেক গুণ থাকা সত্ত্বেও তাহাদের আপন লোক মনে করিতে পারি নাই। তখন দেশে অগ্নিযুগের বিস্ফোরণ মাঝে মাঝে হইতেছিল, আমরা সকলেই বোমারুদের দলে ছিলাম। একদিন একটি আশ্চর্যজনক ঘটনা ঘটিল। আমাদের প্রিন্সিপাল কার সাহেব হুইটলে হলে আমাদের সমবেত হইতে বলিলেন। আমরা সকলে সমবেত হইলে তিনি বলিলেন, পুলিশ সাহেব হোস্টেল সার্চ করিতে আসিবেন বলিয়া আমাকে খবর পাঠাইয়াছেন। তাহার সন্দেহ এখানে বোমার দলের কোনো ছেলে আছে। আমি তীব্র প্রতিবাদ করিয়াছি, তবু তিনি কাল আসিবেন। আশা করি তোমরা সকলে আমার মান রক্ষা করিবে। পরদিন দেখা গেল হোস্টেল হইতে একটি ছেলে অন্তর্ধান করিয়াছে। শুনিলাম সে নাকি খ্রিস্টান মেসে খাইত, কাহারও সহিত বড় একটা মিশিত না। পরদিন পুলিশ সাহেব আসিলেন, সব ছেলেদের ঘরে ঘরে ঢুকিয়া দেখিলেন, কিন্তু সন্দেহজনক কোনো কিছু খুঁজিয়া পাওয়া গেল না। আমার এখন মনে হয় কার সাহেব বোধহয় জানিতেন যে একটি স্বদেশী ছেলে তাহার হোস্টেলে আছে, তাহাকে সাবধান করিয়া দেওয়াই তাহার উদ্দেশ্য ছিল। কার সাহেব আইরিশম্যান ছিলেন এবং স্বদেশ প্রেমিক ছিলেন। একটি গল্প মনে পড়িল। আমি তখন মেডিকেল কলেজে পড়ি। দুপুরে কলেজ হইতে মেসে আসিয়া দেখি কার সাহেব আমার ঘরে বসিয়া আছেন। আমাকে দেখিয়া হাস্যোদ্ভাসিত মুখে বলিলেন, আমি এবার এদেশ হইতে চলিয়া যাইতেছি, তাই আমার যেসব ছাত্রের ঠিকানা জোগাড় করিতে পারিয়াছি তাহাদের সহিত দেখা করিয়া যাইতেছি। আর তো দেখা হইবে না। বলা বাহুল্য আমি খুবই আনন্দিত হইলাম। বলিলাম, দেশে গিয়া এখন কি করিবেন? কার সাহেব উত্তর দিলেন, বিবাহ করিব। আমাকে কি কোনো মেয়ে পছন্দ করিবে না? আমি হাসিয়া ফেলিলাম। জিজ্ঞাসা করিলাম, আপনার এখন বয়স কত? কার সাহেব একটি অদ্ভুত উত্তর দিলেন। বলিলেন, আমার দেশকে, আমার সমাজকে সন্তান দেওয়া একটি মহৎ কর্তব্য। সেই কর্তব্য পালন করিবার চেষ্টা করিব এবার। বেশিক্ষণ বসিলেন না, চলিয়া গেলেন। অদ্ভুত প্রকৃতির লোক ছিলেন কার সাহেব। তাহার সম্বন্ধে কয়েকটি গল্প মনে পড়িতেছে, ইহা হইতে আপনারা তাহার চরিত্রের কিছুটা আভাস পাইবেন। কার সাহেব খেলাধুলা খুব পছন্দ করিতেন, একজন ভালো স্পোর্টসম্যান ছিলেন। তিনি নিজেদের দেশে কলেজে পড়িবার সময় একবার এক সুদীর্ঘ রেসে বোধহয় 50 মাইল প্রথম হইয়াছিলেন। প্রাইজ পাইয়াছিলেন একটি চমৎকার লাল কোট। পৃষ্ঠা ৭৮। সেটি প্রায় আমাদের দেখাইতেন। আমার স্পোর্টসের প্রতি তেমন আকর্ষণ ছিল না। ওইসব গুতাগুতি হুড়াহুড়ি হইতে আমি বরাবরই এড়াইয়া চলিতাম। চারিদিকে প্রকাণ্ড মাঠ ছিল, বেড়াইতে খুব ভালো লাগিত। একদিন বৈকালে বেড়াইয়া ফিরিতেছি, তখন সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া আসিয়াছে। হঠাৎ দেখিলাম আমাদের কলেজের সামনের মাঠে কে একজন হামাগুড়ি দিয়া বেড়াইতেছি। কাছে গিয়া বিস্মিত হইয়া গেলাম। আমাদের প্রিন্সিপাল কার সাহেব। জিজ্ঞাসা করিলাম, কি হইয়াছে স্যার? আমি একটু আগে ছেলেদের সহিত হকি খেলিতেছিলাম। আমার প্যান্টের পকেটে আমার পাইপটা ছিল, সেটা কোথায় পড়িয়া গিয়াছে খুঁজিয়া পাইতেছি না। আমিও খুঁজিতে লাগিলাম। একটু খুঁজিবার পর বলিলাম, এখন না পাওয়া গেলে সকালে আসিয়া খুঁজিব, সকালে পাওয়া যাইবে। কার সাহেব উত্তর দিলেন, পাইপ না লইয়া আমি ফিরিব না। পাইপটি আমার নিকট খুবই মূল্যবান। সোনার বা রূপার নাকি? কার সাহেব বলিলেন, তাহার চেয়েও মূল্যবান। ওটি আমি অ্যাকর্ন হচ্ছে সুপ গাছের ফল। অ্যাকর্ন হইতে নিজে হাতে প্রস্তুত করিয়াছি। ও জিনিস বাজারে পাওয়া যায় না। উভয়েই আবার খুঁজিতে লাগিলাম। একটু পরেই আমি পাইপটি দূরে দেখিতে পাইলাম। বলিলাম, আমি যদি খুঁজিয়া দিই কি দিবেন? তুমি যাহা চাও তাহাই দিব, যদি তাহা দেওয়া আমার সাধ্যাতীত না হয়। পাইপটি আনিয়া তাহা হাতে দিতে খুব খুশি হইলেন তিনি। বলিলেন, কি চাও তুমি? বলিলাম, ভোরে উঠিতে বড়ই কষ্ট হয়, আমাকে মর্নিং রোল কলটা হইতে অব্যাহতি দিন। কার সাহেব উত্তর দিলেন, তাহা পারিব না। হোস্টেলের আইন অমান্য করা আমার সাধ্যাতীত। তুমি অন্য কিছু চাও। বলিলাম, বেশ, আচ্ছা, ভাবিয়া পরে বলিব। বেশ, চলো, এখন তোমাকে এক কাপ চা খাওয়াই। আজ আমাকে এক বন্ধু ভালো কনডেন্স মিল্ক পাঠাইয়া দিয়াছে। কার সাহেবের নিকট আমার পাওনার দাবিটি অনেক পরে পেশ করিয়াছিলাম। তাহা বলিবার পূর্বে আরেকটি গল্প বলা দরকার। লাল মোটর কোম্পানির মালিক ছিলেন দিকবাবু।
একদিন শুনিলাম তিনি অত্যন্ত স্থূলকায়, তাহার জন্য নাকি ফরমাস দিয়া একটি বড় চেয়ার করানো হইয়াছে। সাধারণ চেয়ারে তিনি বসিতে পারেন না। আমার কৌতূহল হইল তাহাকে দেখিতে যাইব, কিন্তু কি করিয়া দেখা যায়? তিনি বাহির হন না, অন্দরমহলে থাকেন। আমাদের বাংলা ও অঙ্কের অধ্যাপক চারুবাবু দিগবাবুর আত্মীয় ছিলেন। তিনি দিগবাবুর বাড়িতেই থাকিতেন। পৃষ্ঠা ৭৯। চারুবাবুর নিকট আমার মনের বাসনাটি একদিন নিবেদন করিলাম। শুনিয়া তিনি বিস্মিত হইলেন। তুমি দিগবাবুকে দেখতে চাও? কেন? চুপ করিয়া রহিলাম। তারপর বলিলাম, উনি একজন অদ্ভুত অসাধারণ পুরুষ, তাই দেখবার ইচ্ছে হয়েছে। আপনি সাহায্য না করলে তো দেখা পাবো না। শুনেছি তিনি বাইরে আসেন না। না, ভেতরেই থাকেন তিনি। কিন্তু তার কাছে তোমাকে হঠাৎ নিয়ে যাব কি করে? তার সঙ্গে দেখা করার একটা সঙ্গত কারণ থাকা চাইতো। কেন তার সঙ্গে দেখা করছো তার একটা ভদ্র কারণ ঠিক করো আগে। তারপর নিজেই তিনি বললেন, সামনে তো দোলের ছুটি, তুমি গিয়ে বলতে পারো আমরা এই ছুটিতে পরেশনাথ পাহাড়ে বেড়াতে যাব। আপনি যদি কনসেশন রেটে আমাদের একটি ট্যাক্সি দেন, এই অনুরোধ নিয়ে আপনার কাছে এসেছি। আমি তোমাকে আমার ছাত্র বলে পরিচয় করে দেব। তাহাই হইল। চারুবাবু আমাকে দিগবাবুর সম্মুখে লইয়া গেলেন। আমি গিয়া প্রণাম করিলাম। দেখিলাম তিনি বিরাট একটি স্তূপের মতো প্রকাণ্ড একটি চেয়ারে বসিয়া আছেন। তাহার সবকিছু কাপড় দিয়ে ঢাকা, মুখটি ছোট, গলা সরু সরু। চারুবাবু পরিচয় করিয়া দিলেন, এটি আমার একটি ছাত্র আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছে। আমি অনুরোধটি ব্যক্ত করিলাম। দিগবাবু বললেন, তুমি চারুর ছাত্র, তোমার কাছ থেকে আর কি ভাড়া নেব? পেট্রোলের যা খরচ লাগবে আর ড্রাইভারকে খাই খরচ দিও, আমাকে কিছু দিতে হবে না। এই সংবাদটি লইয়া আমি হোস্টেলে ফিরিয়া আসিলাম। হিসাব করিয়া দেখা গেল একটা বড় ট্যাক্সিতে ৬ জন অনায়াসেই যাওয়া যাইবে। কিন্তু পার্বতী, রবি এবং আরো একজন নাম মনে পড়িতেছে না। সোদ সাহেব বলিল, চল ঘুরেই আসা যাক তাহলে। পাহাড়ের উপর ডাকবাংলো আছে, সেখানে আমরা রান্না করে খাবো। কিছু চাল, ডাল, আলু আর ডিম সঙ্গে নেব। সেখানে গিয়ে সেদ্ধ করে খেলেই চলবে। আমি ব্রাহ্মণ, ঠিক হইল রান্নাটা আমাকে করিতে হইবে। রাজি হইলাম। কিন্তু হোস্টেল ত্যাগ করিয়া বাহিরে কোথাও বেড়াইতে গেলে প্রিন্সিপালের অনুমতি লইতে হয়। আমি কার সাহেবের কাছে গেলাম। বলিলাম, আপনার পাইপ খুঁজিয়া দিয়াছিলাম, আপনি এখনো আমাকে কিছু দেন নাই। আপনি আমাদের পরেশনাথে বেড়াইতে যাইবার অনুমতি দিন। কার সাহেব কয়েক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিলেন, বিনা গার্জেনে এতগুলি সুবোধ বালককে আমি এতদূর যাইতে দিতে পারি না। আমার এখন মিশনের কাজ আছে, আমার যাইবার সময় নাই। সময় থাকিলে আমিও তোমাদের সঙ্গে যাইতাম। তোমরা অন্য কোনো প্রফেসরকে যদি তোমাদের সঙ্গে যাইতে রাজি করাইতে পারো, আমি অনুমতি দেব। কিন্তু কোনো প্রফেসর যদি রাজি না হন, আমি অনুমতি দিব না। পৃষ্ঠা ৮০। আমাদের কলেজে যাহারা বাঙালি প্রফেসর ছিলেন, যেমন কেমিস্ট্রি প্রফেসর হেমন্ত বাবু, ইতিহাসের প্রফেসর জ্ঞানবাবু, দর্শনের প্রফেসর খড়গবাবু, ইংরেজি প্রফেসর নন্দী সাহেব, বাংলার প্রফেসর চারুবাবু, সকলকে অনুরোধ করিলাম, কেহই রাজি হইলেন না। কেনেডি সাহেব, স্টিভেনসন সাহেব বলিলেন, তাহাদের মিশনের কাজ আছে। আমরা হতাশ হইয়া পড়িলাম। কেনেডি সাহেব বলিলেন, ইউ মে রিকোয়েস্ট রেভারেন্ড উইন্টার। উইন্টার সাহেব কিছুদিন আগেই ইতিহাসের অধ্যাপক হইয়া আসিয়াছিলেন। তাহার সহিত আমাদের ঘনিষ্ঠতা ছিল না। তবু তাহাকে গিয়া বলিলাম। তিনি বলিলেন, পরেশনাথ একটা ইতিহাস প্রসিদ্ধ স্থান। আমার দেখিবার খুবই ইচ্ছে, কিন্তু আমি গরিব মানুষ, মোটরে করিয়া এমন ব্যয়সাধ্য ভ্রমণ বিলাস যাইবার সামর্থ্য আমার নাই। আমরা বলিলাম, আপনার ১ পয়সাও খরচ লাগিবে না, আমরাই আপনার সমস্ত ব্যয়ভার বহন করিব, আপনি শুধু রাজি হন। তিনি বলিলেন, ছাত্রদের পয়সায় যাওয়াটা কি উচিত হইবে? আমরা তখন বলিলাম, আপনি রাজি না হইলে আমাদের যাওয়া হইবে না। রেভারেন্ড কার সাহেব অনুমতি দিবেন না। তিনি কয়েক মুহূর্ত কি যেন চিন্তা করিলেন, তাহার বলিলেন, বেশ, আমি যাইব। তোমাদের জন্য সামান্য কিছু ব্রেকফাস্ট লইবার ব্যবস্থা বোধহয় করিতে পারিব। তিনি কার সাহেবকে চিঠি লিখিয়া দিলেন, আমি ছেলেদের সহিত পরেশনাথ যাইব। কার সাহেবের অনুমতি পাওয়া গেল। আমরা সঙ্গে সঙ্গে ছুটিলাম লাল মোটর কোম্পানিতে। দিগবাবুর আদেশে একটা ভালো বড় মোটর গাড়ির ব্যবস্থা হইল। ঠিক হইল গাড়িটি আমাদের লইয়া পরেশনাথ পাহাড়ের পাদদেশে নামাইয়া দিবে। আমরা পাহাড়ে
উঠিয়া যাইব, যতক্ষণ না ফিরি ততক্ষণ মোটরটি আমাদের জন্য অপেক্ষা করিবে। ড্রাইভারকে খাওয়া খরচ বাবদ দৈনিক 2 টাকা দিতে হবে। স্থির হইল পরদিন সকালে আমরা পরেশনাথ অভিমুখে যাত্রা করিব। কার সাহেবকে খবরটি জানাইয়া দিলাম। তিনি বলিলেন, ভেরি গুড। পৃষ্ঠা 80। পরেশনাথ ভ্রমণ আমার জীবনে একটি অপূর্ব অভিজ্ঞতা। উইন্টার সাহেবের একটি ক্যামেরা ছিল। তিনি সেটি সঙ্গে লইলেন এবং মোটর ছাড়িবার পূর্বেই বলিলেন, মোটর কার সুস্থ অবস্থায় তাহার একটি ফটো লওয়া যাক। তোমরা সব মোটরটার পাশে দাঁড়াও। আমরা দাঁড়াইলাম। তিনি ফটো তুলিলেন। তাহার পর যাত্রা শুরু হইল। গাড়ির যখন বেগ বাড়ল তখন আমরা সমস্বরে গান ধরিয়া দিলাম। আমরা প্রত্যেকেই ছিলাম বেসুরো এবং প্রত্যেকে বোধহয় আলাদা গান গাইতেছিলাম। উইন্টার সাহেব হাসি মুখে আমাদের মুখের দিকে চাহিয়া রহিলেন এবং বেতালাভাবে হাততালি দিতে লাগিলেন। এই অদ্ভুত ঐকতানে মগ্ন হইয়া আমরা কতক্ষণ ছিলাম জানি না। হঠাৎ ফটাস করিয়া একটা আওয়াজ হইল, গাড়ি থামিয়া গেল। ড্রাইভার বলিল, চাকার টিউব ফাটিয়া গিয়াছে। কাছেই একটি মুদির দোকান ছিল। দোকানদারের সাহায্য লইয়া ড্রাইভার চাকা ঠিক করিতে লাগিল। পৃষ্ঠা 81। আমরা সকলে নামিয়া পড়িলাম। উইন্টার সাহেব বলিলেন, এইবার অসুস্থ মোটরের একটি ফটো তোলা যাক। তোমরা মোটরটিকে ঘিরিয়া দাঁড়াও। মুদির দোকানে এক ঝুড়ি রামদানার লাড্ডু ছিল। আমরা 1 টাকার লাড্ডু কিনিয়া লইলাম। 1 টাকায় অনেকগুলি লাড্ডু পাওয়া গেল, 32টা। দেখিলাম দোকানে কাগজ ও পেন্সিলও পাওয়া যায়। আমি একটা পেন্সিল ও কিছু কাগজও কিনিয়া ফেলিলাম। কাগজ কলম দেখিলেই কিনিতে ইচ্ছে করে। এখনো শেষ হবার যায় নাই। উইন্টার সাহেবের চাবির রিঙে ছোট একটি ছুরি ছিল। তিনি আমায় পেন্সিল বাড়িয়া দিলেন। মোটর ঠিক হইলে আবার আমাদের যাত্রা শুরু হইল। কিছু দূর গিয়া একটা মেলার মধ্যে পড়িলাম। সেখানে দেখিলাম একদল লোক হোলি খেলিতেছে। প্রত্যেকের মুখে মাথায় আবির, নতুন কাপড় এবং জামায় রং। সকলেরই চক্ষু প্রায় ঢুলুঢুলু। মুখে হোলির গান। 2টি লোক ঢোল ও খঞ্জনি বাজাইতেছে। তাহাদেরও আপাদমস্তক রঞ্জিত। তাহারা আমাদের গাড়ি থামাইয়া চিৎকার করিয়া উঠিল, ছাড়ারা হোলি হ্যায়। আমরা নামিয়া পড়িলাম। তাহারা আমাদের আবির মাখাইয়া দিল। উইন্টার সাহেব ঘাবড়াইয়া গেলেন। তাহারাও সাহেব দেখিয়া একটু ইতস্তত করিতে লাগিল। আমি সাহেবের কানে কানে বলিলাম, সাহেব, আপনি আগাইয়া গিয়া উহাদের রং মাখুন, তাহা না হইলে উহারা অপমানিত হইবে। উইন্টার সাহেব বলিলেন, ইজ ইট সো? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং। তিনি মাত্র কয়েকদিন আগে বিলাত থেকে আসিয়াছিলেন। এদেশের দোল সম্বন্ধে তাহার কোনো ধারণা ছিল না। আমি তাহাকে বুঝাইলাম, টুডে উই আর অফারিং আওয়ার কালার অফ লাভ টু অল। The color is the symbol of love. You should accept it. উইন্টার সাহেব উদ্ভাসিত মুখে উত্তর দিলেন, ও সার্টেনলি। তিনিও মোটর হইতে নামিয়া মাথা পাতিয়া দাঁড়াইলেন। সকলে তাহার মুখে মাথায় আবির মাখাইয়া দিল। একজন পিচকারি সহযোগী তাহার সাদা প্যান্টের রং দিতেই লাফাইয়া আসিলেন উইন্টার সাহেব। বলিলেন, আমার এই একটি মাত্রই ভালো প্যান্ট আছে। এটি খারাপ হইলে আমি ভদ্র সমাজে বাহির হইতে পারিব না। আমি তাহাকে আশ্বাস দিয়া বলিলাম, পাকা রং নয়, কাচিলেই উঠিয়া যাইবে। আবার আমাদের মোটর চলিতে শুরু করিল। আমি উইন্টার সাহেবকে প্রশ্ন করিলাম, আপনার মাত্র একটি প্যান্ট? তিনি বলিলেন, হ্যাঁ, ভালো প্যান্ট একটি, বাকিগুলো সব তালি লাগানো। তাহার পর হাসিয়া বলিলেন, আমি কখনো নতুন প্যান্ট বা কোট করিতে পারি নাই। আমার 4 জন দাদা, তাহাদের পুরনো জামা কাপড় পরিয়াই আমি কাটাইয়াছি। এখন মিশনের কাজ লইয়া এখানে আসিয়াছি। আমাকে উহারা নামে মাত্র 25 টাকা পকেট মানি দেন। অবশ্য আমাদের খাওয়া খরচ মিশনে। সুতরাং বুঝিতেই পারো ঘন ঘন নতুন প্যান্ট করা আমার সাধ্যাতীত। শুনিয়াছিলাম উইন্টার সাহেব কোনো বিলাতি বিশ্ববিদ্যালয়ে বড় ডিগ্রিধারী। মিশনের কাজে জীবন উৎসর্গ করিয়াছেন এবং কষ্ট করিয়া এদেশে আছেন। পৃষ্ঠা 82। শুধু এদেশের অবজ্ঞাত এবং অবহেলিত লোকেদের খ্রিস্টানি করিতেছেন না, নানাভাবে তাহাদের সেবাও করিতেছেন। অবশ্য তাহাদের পিছনে রাজশক্তির দোর্দণ্ড প্রতাপ বর্তমান। এখন আমরা স্বাধীন হইয়াছি, এখনো আমাদের দেশে এরকম মিশনারির আবির্ভাব হয় নাই।
শ্রী রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম দেশের অনেক সেবা করিয়াছেন সত্য, কিন্তু ঠিক ওই সাহেব মিশনারিদের মতো লোক তাহাদের মধ্যে আছে কিনা জানি না, থাকিলেও আমার চোখে পড়ে নাই। অবশ্য আমার অভিজ্ঞতা সীমিত, ইহাও স্বীকার করি। সন্ধ্যার একটু পূর্বে আমরা পরেশনাথ পাহাড়ের পাদদেশে পৌঁছিলাম। যেখান হইতে পাহাড়ের উপর উঠিবার পথ, সেখানে দুই একটি দোকান ছিল। খাবারের দোকান, চায়ের দোকান তো ছিলই, একটি মণিহারি দোকানও ছিল মনে পড়িতেছে। আমরা সকলে একবার করিয়া চা পান করিয়া লইলাম। লক্ষ্য করিলাম একটি লাঠির দোকানও রহিয়াছে। অনেকেই লাঠি কিনিল। উইন্টার সাহেবও একটি লাঠি কিনিলেন। তাহার পর পাহাড়ে চড়া শুরু হইল। আমার বন্ধুরা দেখিলাম পর্বতারোহণে দক্ষ। তাহারা দেখিতে দেখিতে আগাইয়া গেল। আমি ইহার আগে বড় পাহাড়ে কখনো চড়ি নাই। সাহেবগঞ্জের পাহাড়ে অবশ্য দুই একবার চড়িয়াছি, কিন্তু পরেশনাথের পাহাড়ের তুলনায় ইহা তেমন কিছু নয়। আমি প্রথমে খানিকটা বেশ দ্রুত গতিতেই উঠিয়াছিলাম, কিন্তু একটু পরেই ক্লান্ত হইয়া পড়িলাম। উইন্টার সাহেব আর পার্বতী সেন আমার সঙ্গে ছিল। উইন্টার সাহেব বললেন, খুব আস্তে আস্তে চলো। আস্তে আস্তে চলিয়াও কিন্তু বেশি দূর উঠিতে পারিলাম না, দাঁড়াইয়া পড়িতে হইল। উইন্টার সাহেব বলিলেন, একটু বসো, খানিকক্ষণ বিশ্রামের পর আবার উঠা যাইবে। উইন্টার সাহেব বসিলেন, পার্বতী উঠিয়া গেল। খানিকক্ষণ বিশ্রামের পর উইন্টার সাহেব উঠিয়া পড়িলেন, বলিলেন, এইবার ওঠো, আস্তে আস্তে চলো। কিছু দূর উঠিয়া আবার আমি দাঁড়াইয়া পড়িলাম। শ্বাসকষ্ট হইতেছিল, পাও ব্যথা করিতে লাগিল। তখন উইন্টার সাহেব একটি অদ্ভুত কাণ্ড করিলেন। তিনি আমার সম্মুখে হঠাৎ উবু হইয়া বসিয়া পড়িলেন। আমাকে বলিলেন, তুমি আমার কাঁধে চড়ো। আমি তো অবাক। বলিলাম, আমাকে কাঁধে লইয়া আপনি উঠিতে পারিবেন? তিনি হাসি মুখে বলিলেন, নিশ্চয়ই পারিব। তোমার ওজন আর কতটুকু? আমি যখন অ্যালপস পাহাড়ে উঠিয়াছিলাম তখন আমার পিঠে মস্ত একটা বোঝা ছিল। ওঠো। উইন্টার সাহেবের কাঁধে উঠিলাম। কিছু দূর তিনি অবলীলাক্রমে লইয়া গেলেন। আমার কিন্তু বড় লজ্জা করিতেছিল। একটু দূর গিয়া নামিয়া পড়িলাম। উইন্টার সাহেবের কাঁধে হাত রাখিয়া আস্তে আস্তে চলিতে লাগিলাম। সেই মুহূর্তে উইন্টার সাহেবকে আমার পরম এবং একমাত্র হিতৈষী আত্মীয় বলিয়া মনে হইয়াছিল। আজ তিনি কোথায়? তিনি বাঁচিয়া আছেন কিনা তাহাও তো জানি না, কিন্তু তিনি আমার মনে অমর হইয়া বিরাজ করিতেছেন। উঠিতে উঠিতে আমার আর এক দুশ্চিন্তা হইতেছিল। উঠিবার পর আমাকে গিয়া রাঁধিতে হইবে, তারপর খাওয়া দাওয়া। আকাশে পূর্ণিমার চাঁদ উঠিয়াছিল। চারিদিকে জ্যোৎস্না ছড়াইয়া পড়িয়াছিল। পৃষ্ঠা ৮৩। কিন্তু ক্লান্ত ক্ষুধিত ছিলাম। জ্যোৎস্না আমার চিত্তে তেমন সাড়া জাগাইতে পারিল না। সম্মুখের ঊর্ধ্বগামী পথটাই তখন আমার কাছে একমাত্র বাস্তব বলিয়া মনে হইতে লাগিল। উইন্টার সাহেবের কাঁধটাও। তাহার কাঁধে হাত রাখিয়া ধীরে ধীরে চলিয়া, কখনো বা থামিয়া, অবশেষে পরেশনাথের পাহাড়ের শিখরস্থিত ডাক বাংলোয় পৌঁছিলাম। আমার বন্ধুরা আগেই পৌঁছাইয়া গিয়াছিল। আমরা পৌঁছিবা মাত্র ডাক বাংলোর চাপরাশি আগাইয়া আসিল। মুলায়ম করিয়া জানাইল, আসনান কা লিয়ে গরম জল তৈয়ার হয়, খানা ভি বন গিয়া হয়। আমি তো আকাশ হইতে পড়িলাম। শুনিলাম আমাদের প্রিন্সিপাল কার সাহেব নাকি আমরা চলিয়া আসিবার পূর্বেই এখানকার ম্যাজিস্ট্রেট সাহেবকে টেলিগ্রাম করিয়াছিলেন, এ প্রফেসর উইথ 5 স্টুডেন্টস লিভিং বাই কার ফর পরেশনাথ হিল, প্লিজ অ্যারেঞ্জ ফুড অ্যান্ড লজ ফর দেম অ্যাট দ্য ডাক বাংলো। ভাষাটা ঠিক হইল কিনা জানি না, কারণ টেলিগ্রামটা সচক্ষে দেখি নাই। ডাক বাংলোর চাপরাশি তাহার মাতৃভাষায় যাহা জানাইল তাহার ইংরেজি অনুবাদ ইহাই। বেশ বড় ডাক বাংলো। স্নানাহার সারিয়া যখন বাহিরে আসিয়া ডেক চেয়ারে বসিলাম তখন মনে কবিত্ব জাগিয়া উঠিল। মনে হইল, নিজেকে উজাড় করি মহাকাশে ভেসেছে কে, জ্যোৎস্নার ছদ্মবেশে এসেছে কে। অনেক কবিতা লিখিয়াছিলাম সেদিন, ওই দুটি লাইন ছাড়া আর কিছু মনে নেই। কবিতা অনুবাদ করিয়া উইন্টার সাহেবকে শুনাইয়াছিলাম। তিনি তো মুগ্ধ। আমাদের অনেক দেশি রূপকথাও সেদিন অনুবাদ করিয়া শুনাইয়াছিলাম তাহাকে। তিনি অত্যন্ত আগ্রহের সহিত সব শুনিয়াছিলেন। সেদিন প্রায় সমস্ত রাত্রি যেন একটা স্বপ্নের মধ্যে দিয়া কাটিয়া গেল। ভোরবেলা ঘুমাইয়া যখন উঠিলাম তখন বেলা প্রায় 10টা। চা খাইবার সময় দেখি
উইন্টার সাহেব একটা সিদ্ধ মুরগির বাচ্চা আর 2 টুকরা পাউরুটি দিলেন। সসংকোচে বলিলেন, তোমাদের জন্য এই সামান্য কিছু এনেছিলাম, খাও। খাওয়া দাওয়া শেষ করিয়া আমরা ভ্রমণে বাহির হইয়া পড়িলাম। প্রথমে পরেশনাথের মন্দিরে গিয়া পরেশনাথজিকে দর্শন করিলাম। আরো যেসব মূর্তি ছিল সব দেখিলাম। উইন্টার সাহেব কয়েকটি ফটো তুলিয়া লইলেন। তাহার পর আমাদের এলোমেলো ভ্রমণ আরম্ভ হইল। এলোমেলো মানে লক্ষ্য স্থির নাই। হুড়মুড় করিয়া যেদিকে দুচক্ষু গেল সেই দিকেই আমরা ঢালু পাহাড়ে বাহিয়া নামিতে লাগিলাম। কিছু দূর গিয়া দেখিলাম একটা বেশ বড় বন্যলতায় অজস্র ফুল ফুটিয়াছে। ইচ্ছা হইল ওই লতায় নিজেকে আবৃত করি। লতাটা ছিঁড়িয়া গাছ হইতে নামাইয়া লইলাম, তাহার পর সেটিকে নিজের গায়ে জড়াইলাম। প্রকাণ্ড লতা, সকলের গায়ে পুষ্পিত লতাটি টুকরো টুকরো জড়ানো হইল, উইন্টার সাহেবেরও। উইন্টার সাহেব মহা খুশি। তিনি এই অবস্থায় আমাদের কয়েকটি ফটো তুলিলেন। তাহার পর আমরা চতুর্দিকে যথেচ্ছ ভ্রমণ করিতে লাগিলাম। পৃষ্ঠা 84। বেশ খানিকক্ষণ বেড়াইবার পর ক্ষুধার উদ্রেক হইল, কিন্তু তখন আমরা জঙ্গলে পথ হারাইয়া ফেলিয়াছি। যে পথ আমাদের ডাক বাংলো লইয়া যাইবে সে পথ কিছুতেই খুঁজিয়া পাইলাম না। কিছুক্ষণ ঘুরিবার পর দূরে একটি বাড়ি দেখা গেল। সেই দিকেই অগ্রসর হইতে লাগিলাম। মনে হইল সেখানে হয়তো হারানো পথের সন্ধান মিলিবে। বাড়িটি ফরেস্ট রেঞ্জারে। আমাদের তিনি সমাদরে বসাইলেন। ভদ্রলোক মুসলমান, মনে হইল খানদানি ঘরের ছেলে। আমাদের কথা শুনিয়া এবং আমাদের লতামণ্ডিত চেহারা দেখিয়া অত্যন্ত পুলকিত হইলেন ভদ্রলোক। বলিলেন, আপনারা এখন এখানে খাওয়া দাওয়া করুন, তাহার পর আমি আপনাদের সঙ্গে লোক দিব, সেই আপনাদের পৌঁছাইয়া দিয়ে আসিবে। তাহাই হইল। তিনি আমাদের জন্য কয়েকটি মুরগি জবাই করিয়া ফেলিলেন। তাহার বাবুর্চি চমৎকার কারি বানাইল। গরম ভাতের সহিত পরম তৃপ্তি সহকারে আমরা আহার সম্পন্ন করিলাম। সেদিনের আনন্দময় স্মৃতি আজও আমার মনে অক্ষয় হইয়া বিরাজ করিতেছে। খাওয়া দাওয়ার পর ফরেস্ট রেঞ্জারের সহিত আরেকবার ফটো তোলা হইল। তাহার পর ডাক বাংলোয় ফিরিয়া গিয়া সকলেই শুইয়া ফিরিলাম। তাহার পরদিন সকালে মোটর আমাদের জন্য অপেক্ষা করিতেছিল। হাজারীবাগের অনেক স্মৃতি মনে আছে, বেশিরভাগই আনন্দময়। 2-1টি বিশ্রী কথা মনে পড়িতেছে। আমাদের পায়খানার দেয়ালে অনেক বিশ্রী অশ্লীল কথা লেখা থাকিত, অনেক সময় সচিত্র। কে বা কাহারা লিখিত জানি না। আমাদের মধ্যে কাহারও রুচি বিকার ছিল নিশ্চয়, কিন্তু বাহিরে তাহাদের ভদ্রতার মুখোশ ছিল, তাই তাহাদের শনাক্ত করিতে পারি নাই। আমি সকলের সহিত ভালোভাবে মিশিতে পারিতাম না। সাহিত্যের ভূত অনেক আগেই আমার কাঁধে চাপিয়াছিল। অবসর পাইলেই কবিতা লিখিতাম আর ডাকযোগে প্রবাসীতে পাঠাইয়া দিতাম। তাহা হইতে মাঝে মাঝে প্রবাসী সম্পাদক 2-1টি কবিতা ছাপিতেন। বাকিগুলি অর্থাৎ অমনোনীত চিহ্নিত হইয়া ফিরিয়া আসিত। এইভাবেই আমার সাহিত্য চর্চা চলিতেছিল তখন। কবিতাই লিখিতাম কেবল। হাজারীবাগের আর বিশেষ কোনো স্মৃতি মনে পড়িতেছে না। কেবল পরীক্ষার সময় যে দুর্ঘটনাটি ঘটিয়াছিল সেটি মনে আছে। আইএসসি পরীক্ষায় আমার বিষয় ছিল অঙ্ক, রসায়নবিদ্যা মানে কেমিস্ট্রি এবং উদ্ভিদবিদ্যা অর্থাৎ বটানি। পরীক্ষার সময় সব বিষয়েই মোটামুটি ভালো করিয়া দিলাম, কিন্তু বটানির প্র্যাকটিক্যালের সময় প্রায় অকুল পাথারে পড়িয়া গেলাম। বটানি প্র্যাকটিক্যালে বাহিরে পরীক্ষক ছিলেন শ্রীযুক্ত যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি। তিনি কটক কলেজে বটানির অধ্যাপক ছিলেন। তিনি আমাদের জন্য কটক হইতে কিছু ফুল সংগ্রহ করিয়া আনিয়াছিলেন। সেইগুলি আমাদের দিয়া বলিলেন, ওভারি কাটিয়া নির্ণয় করো ইহা কোন জাতের ফুল। ফুলগুলি ছোট ছোট এবং কালো রঙের শুকনো। এ ফুলের ওভারি সেকশন করা আমাদের সাধ্যে কুলাইল না। আমাদের প্রফেসর মিস্টার ডি.কে. রায়ও একজন পরীক্ষক ছিলেন। তাহাকে আমরা বলিলাম। তিনি যোগেশবাবুকে গিয়া বলিলেন। তাহার পর আমাদের জবা ফুল দেওয়া হইল। পৃষ্ঠা 85। জবা আমাদের খুব চেনা ফুল। আমরা পরীক্ষা দিয়া সানন্দে ফিরিয়া আসিলাম। জবা ফুলে আমাদের কোন রকম ভুল হইবার সম্ভাবনা ছিল না, কিন্তু পরে শুনিলাম যোগেশবাবু আমাদের সকলকেই ন্যূনতম পাস নাম্বার মাত্র দিয়েছেন। এই পরীক্ষায় ফল খুব ভালো হইল না, সেকেন্ড ডিভিশনে পাশ করিলাম।
সেবার মাত্র 8জন ছেলে ফার্স্ট ডিভিশন পাইয়াছিল। বাবা চিঠি লিখিলেন, তোমাদের অফিসেই মেডিকেল কলেজে ভর্তি হইবার ফর্ম পাওয়া যাইবে, তুমি ফর্মটি পূরণ করিয়া প্রিন্সিপালের হাতে দিয়া আসিও। তাহাই করিলাম। আমাদের মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে দরখাস্ত করিতে হইত না, করিতে হইত ইন্সপেক্টর জেনারেল অফ সিভিল হসপিটালের কাছে পাটনায়। আমাদের কলেজের প্রিন্সিপাল প্রত্যেক দরখাস্তের পাশে নিজের মন্তব্য লিখিয়া IGCH অফিসে পাঠাইয়া দিতেন। ইন্সপেক্টর জেনারেল বিহার হইতে 12 জন ছাত্রকে নির্বাচিত করিতেন। দরখাস্ত দিয়া আমি বাড়ি চলিয়া গেলাম। সাহেবগঞ্জ হইতে চলিয়া আসিবার সময় যেমন কষ্ট হইয়াছিল, হাজারিবাগ হইতে চলিয়া আসিবার সময় তেমনি বিয়োগ বেদনা অনুভব করিলাম। আমরা যখন যেখানে থাকি সেখানকার সহিত দৃশ্য অদৃশ্য নানা সূত্রে আমাদের মন বাঁধা পড়ে। চলিয়া আসিবার সময় সেসব বাঁধনে টান পড়ে। ছিঁড়িয়া চলিয়া আসিতে বড়ই কষ্ট হয়। হাজারিবাগ ছাড়িয়া আসিবার আগে আমরা একটি রোমান্টিক ব্যাপার করিয়াছিলাম। 10খানা মোটা কাগজে লিখিয়াছিলাম, আমরা শপথ করিতেছি যে আমরা কখনো কাহাকেও ভুলিব না এবং যতদিন বাঁচিব পরস্পরের খোঁজ করিব। নিচে আমরা 10 জন সই করিয়াছিলাম। কিন্তু জীবন বড় আশ্চর্যের জিনিস, ভোলাই তাহার স্বভাব। সে কাগজটি তো হারাইয়াছি, সকলের নামও আজ মনে নাই। পার্বতীর সঙ্গে মাঝে মাঝে দেখা হয়, আর কাহারও সহিত হয় না। বিশুর কথা, রবির কথা মাঝে মাঝে মনে পড়ে। গোপাকেও মনে পড়ে এখনো। গোপা কিছুদিন আগে মারা গিয়াছে। আরো অনেকে হয়তো গিয়াছে, খবর পাই নাই। কাল স্রোতের টানে কে কোথায় ছড়াইয়া পড়িয়াছে। পৃষ্ঠা 85। বাড়ি ফিরিয়া দেখিলাম মা খুব অসুস্থ, স্প্রু হইয়াছে, মুখে ঘা, কিছু খাইতে পারেন না। শুনিয়াছিলাম আমার একটি ছোট ভাই হইয়াছে, সে আঁতুড়েই মরিয়া গিয়াছে, 10 দিন মাত্র বাঁচিয়াছিল। আমার ছোট ভাই ঢুলুর পর তাহার জন্ম হইয়াছিল। মায়ের অসুখ যখন কিছুতেই সারিল না, তখন সাহেবগঞ্জের অনুকূল জ্যাঠামশাই, বাবার বন্ধু প্রমথনাথের বড় দাদা, বলিলেন, সক্রিগলি পাহাড়ের উপর আমার একটি বাংলো আছে, সেখানকার জল হাওয়া খুব ভালো, বৌমাকে সেখানে লইয়া যাও, তিনি ভালো হইয়া যাইবেন। সেখানে আমরা একদিন সপরিবারে হাজির হইলাম। সক্রিগলির জঙ্গল স্টেশন হইতে প্রায় মাইলখানেক দূরে ছোট একটি পাহাড় এবং তাহার উপর চমৎকার একটি বাংলো। পাহাড় বাহিয়া অনেক দূর, কিন্তু উঠিতে হয়। মা তো ক্লান্ত হইয়া পড়িলেন, মাঝে একবার বিশ্রাম করিলেন। আমরা অবশ্য একবারই উঠিয়া গেলাম। মুশকিল হইল আমাদের জিনিসপত্র লইয়া। আমাদের সঙ্গে একটা সংসারের যাবতীয় জিনিস ছিল। পৃষ্ঠা 86। কয়েকটা ট্রাঙ্ক, কয়েকটা বিছানার বড় বান্ডিল, তাহা ছাড়া বাসনপত্র এবং আরো নানা রকম জিনিস। আমরা স্টেশন হইতে হাঁটিয়া গিয়াছিলাম। মা বাবা বোধহয় গিয়াছিলেন কাহারো গাড়িতে, ঠিক মনে নাই। সঙ্গে কয়েকটি কুলি গিয়াছিল। তাহারা বলিল যে হালকা মালগুলি তাহারা বাংলোয় পৌঁছাইয়া দিতে পারিবে, কিন্তু ভারী ভারী ট্রাঙ্ক এবং বিছানার বান্ডিল লইয়া তাহারা পাহাড়ে চড়িতে পারিবে না, শক্তিতে কুলাইবে না। তাহারা ভারী জিনিসগুলি পাহাড়ের পাদমূলে নামাইয়া দিয়া চলিয়া গেল। ভাগ্যক্রমে আমাদের চাকর রামকৃষ্ণা আমাদের সঙ্গে ছিল। সে জাতিতে তুরি, ঘোর কৃষ্ণবর্ণ এবং অত্যন্ত বেঁটে। সে বাবাকে আশ্বাস দিল, চিন্তার কোনো কারণ নাই, আমি একে একে সব তুলিয়া দিব। সত্যিই দিল। একে একে জিনিসগুলি পিঠের ওপর তুলিয়া লইল এবং আস্তে আস্তে পাহাড়ের উপর উঠিয়া আসিল। আমাদের এই খর্বকায় কৃষ্ণবর্ণ রামকৃষ্ণা যে এত শক্তিধর তাহা জানা ছিল না। পাহাড়ে তো উঠা গেল, দৃশ্য অতি চমৎকার, কিন্তু আমরা ক্রমশ হৃদয়ঙ্গম করিলাম, শুধু দৃশ্য দেখিয়া পেট ভরিবে না, রন্ধনাদির ব্যবস্থা করিতে হইবে, বাজার হাট হইতে জিনিস কিনিয়া আনিতে হইবে, অর্থাৎ বারবার পাহাড় হইতে উঠানামা না করিলে চলিবে না। রামকৃষ্ণা পাহাড়ের নিচের একটি ইন্দারা হইতে কলসি কলসি জল তুলিয়া আনিয়া স্নান করাইত। একটি মৈথিলি চাকর ছিল, সে প্রত্যহ ভোরে উঠিয়া গঙ্গা স্নান করিত এবং ফিরিবার সময় 1 ঘড়া গঙ্গা জল লইয়া আসিত। সেই জলে রান্না হইত। সেই পাহাড়ের গায়ে পিছন দিকে একটা ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে ছোট ছোট পাখি সর্বদা ডাকাডাকি করিত।
সেই জঙ্গলে সহসা একদিন আরেকটি জিনিস আবিষ্কার করিলাম, কাঁকড়া বিছা। একটা দুটো নয়, অনেক। বিষাক্ত পুচ্ছটি পিঠের ওপর তুলিয়া দলে দলে ঘুরিয়া বেড়াইতেছে। কাঁকড়া বিছা আগে দেখি নাই, এই প্রথম দেখিলাম। পরে যখন আকাশচর্চা করিয়াছিলাম তখন বৃশ্চিক রাশিতে এই কাঁকড়ার প্রতিরূপ দেখিয়া মুগ্ধ হইয়াছিলাম। ঘরের ভিতরেও দুই একটি কাঁকড়া বিছা দেখা যাইতে লাগিল। রামকিষাণা বলিল, এই জঙ্গলে গহুমনা মানে গোখরো সাপও আছে। মা বলিলেন, এই রকম জায়গায় ছেলেদের লইয়া থাকিব না, চলো বাড়ি ফিরিয়া যাই। কিন্তু বাড়ি ফিরিতে হইল না। বাবার এক বন্ধু পাঁচুবাবু আমাদের সঙ্গে দেখা করিতে আসিলেন। গঙ্গার ধারের দ্বিতলে তাহার একটি বাড়ি খালি পড়িয়াছিল। তিনি বলিলেন, আপনারা আমাদের বাড়িতে চলুন। পাঁচুবাবুর বাড়িতে কিছুদিন ছিলাম আমরা। মায়ের অসুখ কিন্তু সারিল না, উত্তরোত্তর বাড়িয়া চলিল। শেষে দুধ ছাড়া আর কিছুই খাইতে পারিতেন না, দুধও হজম হইত না। তখন বাবা স্থির করিলেন মাকে লইয়া কলিকাতায় আসবেন। হাতিবাগানের কোন স্থানে আমার বড়মাসির বাড়ি ছিল, ঠিক মনে নাই। বড়মাসির বাসায় আমাদের সকলের স্থান সংকুলন হইবে না ভাবিয়া বাবা আমাদের মণিহারি পৌঁছাইয়া দিলেন। সেখানে কয়েকদিন থাকিয়া বাবা তাহার আর এক বন্ধু বিনোদবাবুর বাসায় চলিয়া যান। সেই বাসায় বিধানবাবু আসিয়া মাকে দেখেন। তাহার চিকিৎসা নৈপুণ্যেই মা ভালো হইয়া যান। বিনোদবাবুর বাসায় থাকিতে থাকিতে তিনি তাহার আর এক সহপাঠীর খবর পান। পৃষ্ঠা 87। তিনি বাবার সহিত ক্যাম্বেল স্কুলে ডাক্তারি পড়িতেন, কিন্তু তিনি ডাক্তারি করেন নাই, ব্যবসা করিয়া বড়লোক হইয়াছিলেন। বাবা মাকে লইয়া তাহার বাসাতেও ছিলেন কিছুদিন। এই সময় আমি মাঝে মাঝে কলিকাতায় আসিয়া মার কাছে থাকিয়াছি। যতদূর মনে পড়িতেছে, বিধানবাবু মায়ের মুখের ঘা বোরোগ্লিসারিন এবং সঙ্গে ইলেকট্রার্গাল লাগাইয়া সারাইয়া দিয়াছিলেন। বিধানবাবু বেঞ্জার্স ফুড এবং প্যাঙ্ক্রিয়েটিন দিয়া মাকে প্রত্যহ 1.5 সের দুধ হজম করাইতেন। মায়ের অসুখের সময়ই বিধান রায়ের সহিত আমাদের পরিচয়। বাড়িতে আসিবার কিছুদিন পরেই আমাদের কর্নেল এন্ডারসন আসিয়া পড়িলেন এবং আমাকে কর্নেল অস্টিন স্মিথের নামে একটি চিঠি দিয়া বলিলেন, তুমি এই চিঠি লইয়া নিজে গিয়া তাহার সহিত দেখা করো। এ কথা আগেই আমি লিখিয়াছি। তাহার পর যাহা ঘটিল তাহা আমি লিখিয়াছি আমার নির্মোক উপন্যাসের গোড়ার দিকে, সেখান হইতেই উদ্ধৃতি করিতেছি। পিতামাতার পদধূলি এবং দেবতার নির্মাল্য মাথায় ধারণ করিয়া কম্পিত বক্ষে বড় সাহেবের মানে কর্নেল অস্টিন স্মিথ দ্বারস্থ হইলাম। দ্বারে কিন্তু দরোয়ান ছিল, পেটি পাগড়ি লাগানো বেশ কায়দা দুরস্ত দরোয়ান, অগ্রাহ্য করা চলে না। তাহাকে বলিলাম যে আমি বড় সাহেবের সহিত সাক্ষাৎ করিতে চাই। সে বার কয়েক আমাকে আপাদমস্তক নিরীক্ষণ করিল, তাহার পর বলিল যে সাহেব এখন ব্যস্ত আছে, অপেক্ষা করিতে হইবে। অপেক্ষা করিতে লাগিলাম। সময় কিন্তু কাহারও জন্য অপেক্ষা করিয়া থাকে না। দেখিতে দেখিতে 1 ঘণ্টা কাটিয়া গেল। পা ব্যথা করিতে লাগিল এবং অবশেষে নিরুপায় হইয়া নিকটস্থ বেঞ্চিটাতে সসংকোচে উপবেশন করিলাম। শহুরের ছেলে হইলে আমার হয়তো এই সংকটটুকু থাকিত না, কিন্তু আমি পাড়াগা হইতে আসিয়াছিলাম। কোথায় কি প্রকার আচরণ শোভন হইবে ঠিক জানা ছিল না। কাঠের বেঞ্চিতে বসিলে হয়তো বেআইনি হইবে, এই ভয় ছিল। দারোয়ান কিন্তু কিছু বলিল না, বসিয়া রইলাম। কতক্ষণ বসিয়া থাকিতে হইতে জানি না, এমন সময় অনাদিবাবুর সহিত দেখা হইয়া গেল। অনাদিবাবু আমাদের পূর্ব পরিচিত লোক, এককালে আমাদের বাড়ির সহিত খুব ঘনিষ্ঠতা ছিল। আরে তুমি হঠাৎ এখানে যে? উঠিয়া গিয়া সমস্ত কথা তাহাকে বলিলাম। তিনিও বার কয়েক আমার আপাদমস্তক নিরীক্ষণ করিয়া বলিলেন, এসো আমার সঙ্গে, আমাদের বাড়ি কাছেই। আমাকে যে সাহেবের সঙ্গে দেখা করতে হবে, সেই জন্যই তো বলছি, এসো আমার সঙ্গে, সব ব্যবস্থা করে দিচ্ছি। ভাবিলাম হয়তো অনাদিবাবুর সঙ্গে আপিসের কাহারও সহিত আলাপ আছে এবং তিনিও হয়তো একটি সুপারিশপত্র দিবেন। তাহার অনুগমন করিলাম। কিছু দূর গিয়া তিনি প্রশ্ন করিলেন, উঠলে কোথায়? একটি হোটেলে। হোটেলের নাম ঠিকানা দিলাম। পৃষ্ঠা 88। আমাদের বাড়িতে উঠলেই পারতে। আপনি যে এখানে থাকেন তা তো জানতাম না। আমার দিকে সস্মিত দৃষ্টিপাত করিয়া অনাদিবাবু বলিলেন, তুমি এই বেশে সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলে? মাথা খারাপ নাকি তোমার?
এই আধময়লা খদ্দরের পাঞ্জাবি আর তালি লাগানো জুতো, মাই গড, অত্যন্ত চটিয়া গেলাম। অনাদিবাবু হাসিয়া বলিলেন, ভাগ্যিস আমার সঙ্গে তোমার দেখা হয়ে গেল, তা না হলে হয়েছিল আর কি। এসো এই গলিটার ভিতর। গলির ভিতর ঢুকিয়া অনাদিবাবুর বাসায় উপনীত হইলাম। অনাদিবাবু প্রথমে বাড়িতে ঢুকিয়া চাকরকে একটা নাপিত ডাকতে বলিলেন এবং আমাকে বৈঠকখানার ঘরে বসাইয়া ভিতরে চলিয়া গেলেন। আমি বসিয়া তাহার বৈঠকখানা পর্যবেক্ষণ করিতে লাগিলাম। ভদ্রলোকের রুচি যে বেশ সুসজ্জিত তাহাতে সন্দেহ নাই। ঘরখানি ছোট কিন্তু চমৎকার সাজানো, প্রতিটি জিনিসে সুরুচির পরিচয় পাওয়া যায়। টেবিলের উপরে কাগজ চাপা দিবা ছোট প্রস্তর খণ্ডটি, দেওয়ালে টাঙানো ছবিখানি, কোণের শেলফে চমৎকার করিয়া সাজানো বইগুলি, তাহার উপর ছোট টাইম পিসটি, সমস্তই সুন্দর। এক পেয়ালা চা লইয়া অনাদিবাবু প্রবেশ করিলেন। যদিও এখন ঠিক চা খাবার সময় নয়, তৈরি হচ্ছিল যখন, মৃদু হাসিয়া তিনি চায়ের পেয়ালাটি সম্মুখে রাখিয়া বলিলেন, চাটা খেয়ে তুমি মাথার চুলগুলো কেটে ফেলো দিকি আগে। ওই যে নাপিতও এসে গেছে। ওরে বাবু, চুলটা বেশ ভালো করে কেটে দে দিকি, বেশ 10 আনা 6 আনা করে। নাও, চাটা খেয়ে নাও তুমি। বাল্যকাল হইতে যে আবহাওয়ায় মানুষ হইয়াছিলাম, সে আবহাওয়ায় 10 আনা 6 আনা চুল কাটা চলিত না। অত্যন্ত অযৌক্তিকভাবে 10 আনা 6 আনা চুল কাটা লোককে ম্যাথর কিংবা গাড়োয়ান পর্যায়ে ফেলিতাম। অনাদিবাবুর কথায় একটু বিচলিত হইলাম। হঠাৎ চুল কাটিবার প্রস্তাবে কম বিস্মিত হই নাই। আমার মুখভাবে অনাদিবাবু কথাটা বুঝিতে পারিলেন বোধ হয়। বলিলেন, অমন নোংরা হয়ে গেলে সব মাটি হয়ে যাবে। তোমার সঙ্গে কোট প্যান্ট আছে? না। আচ্ছা, আমি সেসব ঠিক করে দিচ্ছি। অনিলের স্যুটটা তোমার গায়ে ফিট করবে হয়তো, দেখি। আবার তিনি তড়িৎপদে বাড়ির ভিতর চলিয়া গেলেন। আমি চা পান করিয়া দ্বিধাগ্রস্ত চিত্তে ভাবিতেছিলাম, ওই টেরিকাটা টিনের বাক্স হাতে ছোকরা নাপিতটার হাতে আত্মসমর্পণ করিব কিনা। এমন সময় অনাদিবাবু একটি পত্র লইয়া পুনরায় প্রবেশ করিলেন। বলিলেন, ভাগ্যি তোমার সঙ্গে দেখা হয়ে গেল। এই দেখো, তোমার বাড়ি চিঠি এসেছে। 89। দেখিলাম বাবা লিখিতেছেন যে অনাদিবাবু যেন আমাকে সঙ্গে করিয়া লইয়া গিয়া সাহেবের সঙ্গে দেখা করিবার সব বন্দোবস্ত করিয়া দেন। আমি মফস্বলের কলেজ হইতে পাশ করিয়াছি। বড় শহর সম্পর্কে আমার কোনো ধারণা নেই। ছুটি পাইলে তিনি নিজেই সঙ্গে আসিতেন, কিন্তু কিছুতেই ছুটি পাওয়া গেল না। এদিকে ভর্তি হইবার শেষ দিন আসন্ন হইয়া আসিতেছে, সেজন্য একাই পাঠাইতে হইল। অনাদিবাবু যে এখানে আছেন তাহা বাবা জানিতেন না। জানিলে আমার সঙ্গেই তিনি পত্র দিয়া অনাদিবাবুর শরণাপন্ন হইবার পরামর্শ দিতেন। নরেনবাবুর মুখে অনাদিবাবুর খবর লইয়া এই পত্র লিখিতেছেন, অনাদিবাবু যেন, ইত্যাদি। অনাদিবাবু বলিলেন, চুলটা কেটে ফেলো, দেরি করো না। উঠিয়া গিয়ে নাপিতের হস্তে মুন্ডটি বাড়াইয়া দিলাম। অনাদিবাবুর ভাই অনিলবাবুর স্যুটটা আমাকে ঠিক ফিট করে নাই। অপরের জন্য যাহা প্রস্তুত তাহা আমাকে ঠিক ফিট করিবেই বা কেন? জামাটা একটু ঢিলা আর প্যান্টালুনটা একটু আঁট হইল। অনাদিবাবু কিন্তু তাহাতে নিরুৎসাহ হইলেন না। আমার কলার এবং টাইটা সহস্তে বাঁধিয়া দিয়া একটু দূরে দাঁড়াইয়া দেখিলেন এবং সোৎসাহে বলিলেন, বাহ, চমৎকার হয়েছে, ফেমাস। সবচেয়ে মুশকিল হইল জুতা লইয়া। অনাদিবাবুর আগ্রহাতিশয্যে অনিলবাবুর জুতো জোড়াতেই পা ঢুকাইতে হইল। ফসফস করছে নাকি? ঠিক উল্টা, ভয়ানক আঁট হইয়াছে, তাহাই বলিলাম। অনাদিবাবু বলিলেন, ফিতেগুলি একটু আলগা করে নাও। হাঁটতে গেলে যদি লাগে একটা গাড়ি করেই না হয় চলো, 5 মিনিটের তো ব্যাপার, দেখাটা হয়ে গেলেই সব চুকে গেল। সত্য সত্যই গাড়ি করিয়া যাইতে হইল। অত আঁট জুতা পায়ে দিয়া বেশি দূরে হাঁটা সম্ভবপর ছিল না। স্যুটের সঙ্গে আমার তালি দেওয়া জুতো পরিয়া যাওয়া আরো অসম্ভব ছিল। সুতরাং গাড়ি একটা ডাকিতে হইল। অফিসে গিয়ে শুনিলাম সাহেব টিফিন খাইতেছেন। আধ ঘন্টা পর দেখা হইবে। অনাদিবাবু চাপরাশিকে আড়ালে ডাকিয়া প্রায় প্রকাশ্যভাবে একটা টাকা বকশিস দিলেন। দেখা হইয়া গেল। বড় সাহেব তাহার বাল্যবন্ধু চিঠি পড়িয়া প্রশ্ন করিলেন যে আমি দরখাস্ত করিয়াছি কিনা। বলিলাম, করিয়াছি। সাহেব ঘণ্টা টিপিতেই তাহার একজন সাহেব অ্যাসিস্ট্যান্ট আসিয়া দাঁড়াইল। বড় সাহেব হুকুম করিলেন, মেডিকেল কলেজে ভর্তি হইবার জন্য যতগুলি দরখাস্ত আসিয়াছে আনিয়া হাজির করো।
ক্ষণপরেই তিনি এক বোঝা দরখাস্ত আনিয়া হাজির করিলেন। সাহেব আমাকে বলিলেন, তোমার দরখাস্ত খুঁজিয়া বাহির করো। দরখাস্ত খুঁজিয়া বাহির করিলাম। দেখিলাম যে আমাদের কলেজের প্রিন্সিপাল পূর্ববর্ণিত কার সাহেব আমার দরখাস্তের পাশে ছোট ছোট অক্ষরে অনেকখানি কি যেন লিখিয়াছেন। বাইবেল ক্লাসে কামাই করিতাম বলিয়া পাদ্রী প্রিন্সিপাল আমার উপর একটু চটা ছিলেন। ভয় হইতে লাগিল তিনি আমার বিরুদ্ধে যদি কিছু লিখিয়া থাকেন। সে ভয় কিন্তু অপনোদিত হইল। সাহেব হাসিয়া বলিলেন যে প্রিন্সিপাল আমার খুব সুখ্যাতি করিয়াছেন। পৃষ্ঠা 90। পাদ্রী প্রিন্সিপালের বিচিত্র মতিগতি কোনোদিনই বুঝিতে পারি নাই, আজও পারিলাম না। সাহেব লাল পেন্সিল লইয়া আমার দরখাস্তের উপর গোটা গোটা অক্ষরে লিখিলেন, সিলেক্টেড। ধন্যবাদ দিয়া বাহির হইয়া আসিলাম। আসিয়াই শুনিতে পাইলাম অনাদিবাবুর সহিত হেড ক্লার্ক মহাশয় আলাপ করিতেছেন। ঘোড়া ডিঙাইয়া ঘাস খাওয়াতে তিনি একটু ক্ষুণ্ণ হইয়াছেন মনে হইল। উপরোক্ত অংশটুকু আমার উপন্যাস নির্মক হইতে উদ্ধৃতি, তাহা আগেই লিখিয়াছি। তাহার পর যাহা ঘটিয়াছিল তাহা নির্মকে নাই। আমি নিশ্চিন্ত হইয়া বাড়িতে বসিয়াছিলাম, কারণ আমি সচক্ষে দেখিয়া আসিয়াছিলাম যে সাহেব আমার দরখাস্তের উপর সিলেক্টেড লিখিয়াছেন। কিন্তু 15 দিন কাটিয়া যাওয়ার পর সাহেবের অফিস হইতে অফিসিয়াল কোনো পত্র আসিল না। আরো 7-8 দিন অপেক্ষা করিলাম, তবুও আসিল না। বাবা চিন্তিত হইলেন, আমিও হইলাম। কলিকাতা হইতে খবর আসিল যে 5ই জুন ভর্তি হইবার শেষ দিন। ব্যাকুল হইয়া শেষে অস্টিন স্মিথের নামে একটি প্রাইভেট চিঠি রেজিস্ট্রি করিয়া পাঠাইয়া দিলাম। তাহাতে লিখিয়া দিলাম, আপনি আমাকে মেডিকেল কলেজে ভর্তি হইবার জন্য নির্বাচন করিয়াছিলেন বলিয়া আমি অন্য কোথাও দরখাস্ত করি নাই। শুনিতেছি মেডিকেল কলেজে ভর্তির শেষ দিন 5ই জুন। আপনি অনুগ্রহ করিয়া আপনার অনুমোদন পত্র 5ই জুনের মধ্যে পাঠাইয়া দিবেন। সে পত্র 3রা জুন না পাইলে আমি কলিকাতায় 5ই জুন পৌঁছাইতে পারিব না। আমি যেখানে থাকি সেখানে হইতে কলিকাতা প্রায় 1 দিনের পথ। 1 জুন পর্যন্ত কোনো উত্তর আসিল না। 2রা জুন সন্ধ্যায় একটি প্রকাণ্ড টেলিগ্রাম পাইলাম। অফিসের নম্বর তারিখ দেওয়া একটি অফিসিয়াল টেলিগ্রাম। সেই টেলিগ্রাম লইয়া কলিকাতায় রওনা হইলাম। কলিকাতা মেডিকেল কলেজের অফিসে গিয়া আর এক বাধার সম্মুখীন হইতে হইল। সেদিন ভর্তির শেষ দিন। তদানীন্তন হেড ক্লার্ক বলিলেন, টেলিগ্রামে তো আইজি সাহেবের স্বহস্তের সই নাই, টেলিগ্রাম জাল হইতে পারে। আমি বলিলাম, আমি এই টেলিগ্রামে পাইয়াছি, চিঠি পাই নাই। আপনি যদি ভর্তি না করেন তবে এই টেলিগ্রামে পিঠে লিখিয়া দিন, এই ছেলেটি ঠিক তারিখে এই টেলিগ্রাম লইয়া আসিয়াছিল, কিন্তু আমি ভর্তি করি নাই। ক্লার্ক মহাশয় কিন্তু তাহাতেও রাজি হইলেন না। আমি কি করিব ভাবিয়া পাইতেছিলাম না। আমার পাশেই আরেকটি ছেলে দাঁড়াইয়াছিল। সে বলিল, আপনি প্রিন্সিপাল ডিয়ার সাহেবের কাছে যান। ভাগ্যক্রমে ডিয়ার সাহেব তখন অফিসের বারান্দা দিয়া যাইতেছিলেন। তাহাকে গিয়া ধরিলাম। তিনি টেলিগ্রাম দেখিলেন এবং অফিসে আসিয়া ক্লার্ককে বলিলেন, অ্যাডমিট হিম। ক্লার্ক তৎক্ষণাৎ উঠিয়া দাঁড়াইয়া বলিল, ইয়েস স্যার। ভর্তি পর্ব নির্বিঘ্নে শেষ হইল। কিন্তু তখন আমি বুঝি নাই, পরে বুঝিয়াছিলাম যে উক্ত ক্লার্কটি আমার একটি প্রচ্ছন্ন শত্রু হইয়া দাঁড়াইল। পরে তিনি আমাকে মহা বিপদে ফেলিয়াছিলেন। তাহাকে 50 টাকা ঘুষ দিয়া তবে উদ্ধার পাই। এ কাহিনী পরে যথাস্থানে বলিব।